আমার স্ক্রিন দেখা যাচ্ছে পরিষ্কার? আমার স্ক্রিন কি দেখতে পাওয়া যাচ্ছে কিনা একটু এনশিওর করবেন কেউ। দেখা যাচ্ছে না ভাইয়া, দেখা যাচ্ছে না। দুইজন দুই রকম বলতেছেন। আচ্ছা, রেকর্ডিং কি শুরু হয়েছে? হ্যাঁ ভাই, জি রেকর্ডিং ভাইয়া। শুরু হয়েছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না নাকি? দেখেন তো, চেঞ্জ করতেছি আমি স্ক্রিন। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না ভাই। দেখা যাচ্ছে না। ওকে, তাহলে আমি আবার স্ক্রিন শেয়ার দিই। ও, স্ক্রিন শেয়ার তো দিই। এখন ঠিক আছে না? জি ভাই, জি ভাই, এখন এখন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের রিভিশন ক্লাস 2। ফার্স্ট রিভিশন ক্লাসটাতে ছিলেন না সবাই? জি ভাইয়া। সবাই না থাকলেও ধরে নিচ্ছি যে অনেকেই ছিলেন। তারই আলোকপাতে আজকে হচ্ছে সেকেন্ড রিভিশন ক্লাস। ওই দিন আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছিলাম পাটিগণিত রিলেটেড। আজকেও পাটিগণিত রিলেটেড আলোচনায় থাকবে, এবং আগামী রিভিশন ক্লাসটাতে হয়তো আমরা বীজগণিত রিলেটেড টপিক গুলোতে ঢুকতে পারবো আশা করতেছি। তো মেইনলি পাটিগণিত রিলেটেড জায়গাটাতে ওয়েটেজ বেশি, যেটা খেয়াল করলাম। সেই জন্য 2টা ক্লাস এটা শেষ করে এর পরের ক্লাসে হচ্ছে আমরা বীজগণিত এবং তারপর পর্যায়ক্রমে জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, হ্যাঁ, ওগুলোর দিকে হচ্ছে আমরা আগাবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। অলরেডি কটা বাজে? 8টা 6 বেজে গেছে। আচ্ছা, প্রথম যে টপিকটা আমাদের আজকে আলোচনা, এটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। তো অনুপাতের আইডিয়া আশা করি সবারই আছে। অনুপাত বলতে আমরা কি বুঝি? যে মানে একটা রাশির সাথে আরেকটা রাশির তুলনা, বা একটা রাশির তুলনায় আরেকটা রাশি কতটুকু বড় বা ছোট, এটাকে আমরা বলি অনুপাত। যে আমাদের জাতীয় পতাকা, এটা দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত বলে না, যে 10:6। এটাকে বলতেছে অনুপাত। মানে দৈর্ঘ্য যদি 10 হয়, তার তুলনায় প্রস্থ হবে 6। এটাকে বলতেছে আমরা অনুপাত। এরকম 2টা অনুপাত যদি সমান হয়, এই যে দেখেন, এই পাশের প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি ইকুয়াল টু যদি হয় তৃতীয় রাশি বাই চতুর্থ রাশি, হ্যাঁ, এরকম দুই সাইডে 2টা অনুপাত যদি সমান হয়, তখন আমরা তাদেরকে বলতেছি সমানুপাত। মানে 2টা অনুপাত সমান মানে কি? সমান সমান অনুপাত, সেখান থেকে ওয়ার্ডটা আসছে সমানুপাত। তাহলে দেখেন, প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি ইকুয়াল টু হবে তৃতীয় রাশি বাই চতুর্থ রাশি। তাহলে পরের লাইনে এক্স্যাক্টলি কি, তাদেরকে গুণ দিয়ে লেখা যায় যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। একই কথা, মানে জাস্ট আপনার এই জায়গাটা মাথায় রাখলেই হচ্ছে, আলাদা করে গুণ দিয়ে মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, তো এই অনুপাতের এই বেসিক ধারণাটা মাথায় রাখতে হবে। আর বাকি অঙ্কগুলো আমরা সব হচ্ছে আমাদের আগের যে প্রাপ্ত নলেজ, সেই নলেজ দিয়ে হচ্ছে করতে পারবো। অনুপাতের এই বেসিক ধারণাগুলো একটু রাখতে হবে। আর ছোটখাটো কিছু ডেফিনিশন টাইপের ম্যাথ আসে, ওগুলো আমরা ম্যাথ করতে করতে চলেন আমরা শিখি যে কি কি টাইপের ম্যাথ আসে। এখানে দেখেন, প্রথম একটা কথা বলছে যে ক এবং খ 2টা রাশি, তাদের অনুপাত হচ্ছে 4:7 বা 4:7। আবার খ ও গ 2টা রাশি, তাদের অনুপাত হচ্ছে 10:7। তাহলে ক খ গ তাদের একত্রে অনুপাতটা জানতে চেয়েছে, মানে আলাদা করে 2টা রাশি আকারে দেওয়া ছিল, এখন এখন একত্রে জানতে চাচ্ছে। দেখেন তো, এই সকল ক্ষেত্রে আমাদের কমন টার্মস কোনটা? এখানেও খ আছে, আবার এখানেও কিন্তু শুরুতে খ আছে। তাহলে একই জিনিস না দুইটা, তাহলে দুই জায়গায় খ এর মানটা সেম থাকার কথা না? অবশ্যই। তাহলে এইখানে খ হিসেবে আমরা ইউজ করতেছি কাকে? 7। আর এইখানে খ হিসেবে চলে আসছে হচ্ছে 10। কিন্তু এটা তো হওয়ার কথা না, কারণ এখানে খ যে কথা, এখানে খ তো একই কথা। তাহলে 7 এবং 10 এই দুইটাকে একটা ইকুইভ্যালেন্ট ভ্যালুতে নিতে হবে। সোজা কথা, আপনারা গুণ দিবেন আর কি, 7 10 কি হয়? 70। তাহলে এই রাশিটাকে আপনারা গুণ দিবেন হচ্ছে 10 দিয়ে। তাহলে এটা কি হবে? চেঞ্জ হয়ে, দেখেন তো, এটাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন, তাহলে এদিকে কি আসবে? 4 10 40। আর এটাকে 7কে গুণ দিলে হচ্ছে 70। ওকে, নাইস, ঠিক আছে। এইবার এইটাকে যদি 10 দিয়ে এই পাশে গুণ দেই, তাহলে 7 দিয়ে আমরা গুণ দিব হচ্ছে এই পাশে। তাহলে 7 দিয়ে 10কে গুণ দিলে কত? আবার সেই 70। আর 7 দিয়ে 7কে গুণ দিলে 49। মানে আমাদের টার্গেটটা ছিল ইকুইভ্যালেন্ট একটা ভ্যালুতে আনা। দেখেন, দুই পাশে ক্ষয়ের ভ্যালু হয়ে গেছে 70। তাহলে এখন আমরা এটাকে একবার লিখতে পারি না যে 40:70:49? এটা হচ্ছে 3টা রাশির অনুপাত। দ্যাট মিন্স উত্তর হচ্ছে খ। বুঝতে পারছেন কি কাজটা করলাম?
আমি যদি এগুলো আবার সব মুছে দিই, সোজা কথায় এইদিকে আমাদের যে রাশিটা, সোজা কথায় এই লাস্টের রাশির যে ভ্যালু 7 আর শুরুর রাশি ভ্যালু 10, দুইটা আসলে একই রাশি। তো এই 7 দিয়ে গুণ দিব এই দুইটা ভ্যালুকে, আবার এই 10 দিয়ে গুণ দিব এই দুইটা ভ্যালুকে, ব্যাস। তাহলে দেখবেন মাঝের যে ভ্যালুটা এটা কমন চলে আসছে। তো এটাকে আমরা যে দুইটার মধ্যে যে কোনো একটাকে নিয়ে পুরা অনুপাতটাকে কি সিরিয়ালি সাজিয়ে লিখতে পারি। এই হচ্ছে আমাদের একটা ডেফিনিশন টাইপের ম্যাথ আসে, এটা খুব কমন একটা টাইপ। আচ্ছা, আবার আর একটা জিনিস আসে যে দুইটা সংখ্যা দিবে, দিয়ে বলবে তার মধ্য সমানুপাত, মধ্যে না, মানে এই জায়গাটুকু ক্যান্সেল আউট করে দেন, মানে মধ্য সমানুপাত, মধ্যে লিখে ফেলছে আর কি। মধ্য সমানুপাত মানে মাঝখানের অনুপাতটা কত এটা জানতে চাবে। মানে দেখেন দুইটা রাশি দিয়ে ভাবে লিখি যে 1/2 = 3/4, তাই না? এখন যখন বলবে মধ্য সমানুপাত, তার মানে হচ্ছে এই 2 এবং 3 এদের ভ্যালুটাকে আমরা সেম ধরে নিব। বুঝতে পারছেন? মানে প্রথম অনুপাতের নিচের ভ্যালু এবং দ্বিতীয় অনুপাতের শুরুর ভ্যালুটাকে আসলে একই আমরা ধরে নিব, দুইটা সেম ভ্যালু। এই অনুপাত, এই যে সংখ্যাটা, তাকে আমরা বলবো হচ্ছে মধ্য সমানুপাত। তাহলে শর্ত অনুসারে আমরা করি 1.5 ডিভাইডেড বাই এই পাশে নিচে কে সেটা আমি জানি না, মধ্য সমানুপাত যে ইকুয়াল টু এই পাশে তাহলে উপরে হবে সে মধ্য সমানুপাত আর নিচে হবে 13.5। এই হচ্ছে মধ্য সমানুপাতের অঙ্ক করার প্রিন্সিপাল। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা জেনে থাকি, তারপরে কাজটা আমাদের খুব ইজি। তাহলে এক্স আর এক্স এর মাল্টিপ্লাই করলে x² ইকুয়াল টু হচ্ছে 1.5 ইন্টু 13.5, মানে উইদাউট ক্যালকুলেটর তো দশমিকের এত অঙ্ক করতে পারবেন না। তাও কাছাকাছি গিয়ে যদি বা পরীক্ষায় চলে আসে এরকম দশমিকের ভ্যালু, যতটুকু কাছাকাছি যাওয়া যায়, যে 13.5 এটাকে 1.5 গুণ করলে রেজাল্ট কত আসবে? 13 কে 1.5 গুণ করলে কত হয় বলেন তো? 12 এর 1.5 গুণ হচ্ছে 18, 13 এর 1.5 গুণ কত হবে? 13 আর 6.5, তার মানে হচ্ছে 20.5। 20.5 এর আরেকটু বেশি হবে এদিকে ভ্যালু, যেহেতু 13.5 আছে। তাহলে x², এটার ভ্যালু ধরে নিলাম যে 20.5 অ্যারাউন্ড কিছু একটা, 20 থেকে 20.5 এর মধ্যে এরকম একটা ভ্যালু। তাহলে সেটাকে রুট করলে কত হবে? 16 কে রুট করলে ভ্যালু আসে হচ্ছে কত? 4। 25 কে রুট করলে ভ্যালু আসে কত? 5। তাহলে 16 আর 25 এর মধ্যে যেহেতু ভ্যালুটা থাকবে অবশ্যই, তাহলে এটা রুট করলে ভ্যালু আসবে কি? 4 পয়েন্ট সামথিং সামথিং। এবং দেখেন সে অপশন একটাই আছে, কেবলমাত্র ঘ। সো ক্যালকুলেটর যদি নাও থাকে তাহলে কিন্তু আমি এটা অ্যান্সার করে ফেলতে পারবো। বুঝতেছেন কিভাবে বলতেছি আমি? একটু রেসপন্স করেন যে বুঝছেন কিনা ব্যাপারটা। এরকম কিন্তু প্রায়শই আসবে যে দশমিকের অঙ্ক দিয়ে দিবে, উইদাউট ক্যালকুলেটর অনেকে সলভ করতে পারবে না। কিন্তু এরকম কাছাকাছি অ্যান্সার বের করতে পারলে আপনারা দেখবেন যে ওরকম অপশন একটাই এক্সিস্ট করতেছে আর কি। তো আপনারা ইজিলি ওটা দাগা দিতে পারবেন। ঠিক আছে, আমি পরের স্লাইডে যাব। জি ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখেন আমি আবার যদি একটু বলি যে এই যে প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি ইকুয়াল টু হবে তৃতীয় রাশি ডিভাইডেড বাই চতুর্থ রাশি। এই মধ্য সমানুপাতের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় তারা হচ্ছে সেম জিনিস, জাস্ট এতটুকু আপনার মনে রাখলেই হবে। প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই চতুর্থ, এরকম মানে একই রাশি হবে। আচ্ছা, আর যদি এরকম না হয় তাহলে কি নর্মাল বেসিক যেভাবে চতুর্থ সমানুপাতিক বের করে ভাবে বের করব। এটা হচ্ছে প্রথম সমানুপাতিক, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। প্রথম দ্বিতীয় তৃতীয় দিয়ে দিচ্ছে, বলছে 4 নাম্বারটা বের করতে। তাহলে প্রথম সমানুপাতিক ডিভাইডেড বাই দ্বিতীয় সমানুপাতিক ইকুয়াল টু তৃতীয় সমানুপাতিক ডিভাইডেড বাই চতুর্থটা ভ্যালু আমি জানি না, সেটা আননো। তাহলে তো হয়ে গেল 4x ইকুয়ালস টু 6 8 48। x এর ভ্যালু তাহলে কত? 4 দিয়ে ভাগ দিলে 12, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খ। ঠিক আছে, সো এখানে ইজি জিনিস আসার মধ্যে এগুলাই মধ্য সমানুপাতিক অথবা চতুর্থ সমানুপাতিক, এই দুটা জিনিস বুঝতে পারলেই এই জায়গায় কাজ আমাদের শেষ। আচ্ছা, চলেন এবার আমরা মেইন মানে ম্যাথে ঢুকি, অনুপাত রিলেটেড ম্যাথ গুলা কিরকম আসতে পারে। প্রথম ম্যাথটা দেখেন, 40 মিটার দীর্ঘ একটি রশি, হ্যাঁ একটা রশি ধরলাম, এইটা হচ্ছে একটা রশি বা দড়ি, একই কথা। লেন্থ হচ্ছে এরকম, এটার দৈর্ঘ্য কত? 40 মিটার। আচ্ছা, এটাকে 3:7:10 অনুপাতে ভাগ করা হলো। তাহলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত হবে? দীর্ঘতম বুঝতেছেনি, যেই অনুপাতের মানটা বড় সেই অনুপাতের দীর্ঘটাও নিশ্চয়ই বড় হবে। তাহলে সবচেয়ে বড় অনুপাতকে 10-এরটা, তাহলে এই পোর্শনের লেন্থটাও কিন্তু কি হবে? দীর্ঘতম
হবে। আচ্ছা, এই জায়গাগুলো আমরা কিভাবে সলভ করবো? তাহলে আমাদের হচ্ছে এখানে দেখেন অনুপাতগুলোকে আমরা যোগ দিব, যে অনুপাতগুলোর যোগফল কত সেটা আমাদের প্রথম জানতে হবে। 3 + 7 + 10 কত হয়? 20। এই অনুপাতগুলোর যোগফল হচ্ছে 20। এর মধ্যে আমাদের এই 10 অনুপাতটা আসলে কত জায়গা দখল করে সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। তাহলে দেখেন তো ব্যাপারটা খুব ইজি না আসলে, যে আমরা যদি এই জায়গায় যে আমাদের 40 মিটার যেটা, এটা কিন্তু ফিক্সড। এই 40 মিটারের একটা অংশ হচ্ছে এই 3 ভাগ, আরেকটা অংশ ধরলাম এই 7 ভাগ, আরেকটা অংশ ধরলাম এই 10 ভাগ। ঠিক আছে, এখন আমাদের জানতে চাইছে যে এই 10 ভাগের মধ্যে কতটুকু আছে। তো 10 ভাগ আসলে কতর মধ্যে? দেখেন তো 20 ভাগের 10 ভাগ, ব্যাস এটাই কিন্তু আমাদের রেজাল্ট দিয়ে দিবে। তাহলে 20 দিয়ে 40কে কাটলে 2, 10 দুগুণা 20 মিটার। আবার যদি বলতো সবচেয়ে ছোট অংশটা দৈর্ঘ্য কত, তাহলে ছোট অনুপাত কোনটা? এটা না, 3। তাহলে এখানে উপরে বসবে 3, নিচে কি টোটাল অনুপাতের যোগফল মানে 20। এটা হচ্ছে 40-এর কত অংশ? তাহলে ছোট অংশটা দৈর্ঘ্য পাওয়া যাবো 2, 3 দুগুণা 6 মিটার। বুঝতে পারতেছেন? তো এরকম যখনই একটা বড় লেংথ বা একটা ওজন দিয়ে বলবে এটাকে এত ইস্টু এত ইস্টু এত এরকম অনুপাতে ভাগ করা হয়েছে, আমাদের কাজ হচ্ছে অনুপাত গুলার আগে যোগফল বের করা, 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপে গিয়ে আমরা নিচে বসাবো টোটাল যোগফলটা, আর উপরে বসাবো কোন অংশটার মান আমি জানতে চাচ্ছি। যে 10:1 অনুপাত যেটা 10 এর অংশ, তাহলে 10/20, 3 এর অংশ তাহলে 3/20, আর সবগুলোর সাথে গুণ হবে কি? টোটাল দৈর্ঘ্যটা বা টোটাল ওজনটা। ঠিক আছে, আমি তাহলে ম্যাথে আগাতে থাকি, কারো কোনো প্রবলেম হলে অবশ্যই জিজ্ঞাসা করবেন বুঝতে না পারলে। শুরুর দিকে হয়তো একটু ইজি ইজি ম্যাথ আছে, আমরা আগাতে থাকি। এরপরে কি চলে আসলে দেখেন, গোলক। দুটি গোলকের আয়তনের অনুপাত 8:27। গোলক তো চিনেন আপনারা, তাই না? ফুটবল, এটা কি একটা গোলক। তাদের আয়তনের অনুপাত 8:27। জানতে চাইছে তাদের ক্ষেত্রফলের অনুপাতটা কত। তাহলে আমাদের আগে এই ফর্মুলা গুলো জেনে আসতে হবে। এটা আপনারা পরিমিতিতে গেলেই জানতে পারবেন যে গোলকের ক্ষেত্রে তাদের গোলকের আয়তনের ফর্মুলা কি। কেউ কি বলতে পারেন আগে থেকেই? 4/3 পাই আর কিউব। কত? 4/3 পাই আর কিউব ভাইয়া। ভেরি গুড, 4/3 পাই আর কিউব। আরেকজন কি এটাই বলতেছিলেন হয়তো? গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। আচ্ছা, আরেকটা প্রশ্ন, গোলকের ক্ষেত্রফল এটার ফর্মুলা কি হবে? আর স্কোয়ার পাই আর স্কোয়ার 4/3 পাই আর। পাই আর স্কোয়ার। সরি ভাইয়া, ভুলে গেছি ভাইয়া। 4 পাই আর স্কোয়ার। এখন দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাই। এটা কি দেখেন, চিত্র আঁকলে কিন্তু সহজে বোঝা যাবে না। এটা হচ্ছে একটা কি 3D, একটা এটা কিন্তু একটা ফুটবল আঁকছি, ঠিক আছে? 3D। আর নর্মালি বৃত্ত যেটা ধরেন চুড়ি, একটা চুড়িটা কি এরকম না, একটা রিং শেপের না? তাহলে সেই রিংটার যখন নাকি ক্ষেত্রফল জানতে চাবে, এটার কিন্তু কোনো মানে উপরে বা নিচের দিকে কোনো অংশ নাই, এটা হচ্ছে একটা 2D প্যারামিটার, জাস্ট একটা রিং। এই রিং এর ক্ষেত্রফলের সূত্র কি হবে? শুধু পাই আর স্কোয়ার। কিন্তু যখন একটা ফুটবল আপনি আঁকবেন বা একটা ফুটবল বা গোলক আপনি হাতে নিবেন, তখন কিন্তু এটা শুধুমাত্র একটা ক্ষেত্রফল না, এটার উপরে নিচেও কিন্তু কি দৈর্ঘ্য প্রস্থ আছে না? মানে সরাসরি আপনি মাপতে পারবেন না হয়তো, কিন্তু এটা কিন্তু 3D একটা মেজারমেন্ট। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা XY যে 3 দিকে আপনার লেন্থ আছে। সেক্ষেত্রে ক্ষেত্রফলটাকে মানে বাই ডিফল্ট আমরা ধরে নিব এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, যদি কিছু নাও বলে দেয়। এখানে শুধু ক্ষেত্রফল বলা যাবে না। ঠিক আছে, এই নলেজটুকু একটু মাথায় রাখি। এবার আমরা মেইন অঙ্কে আসি। বলছে তাদের আয়তন অনুপাত এত, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে আয়তন মানে কি 4/3 পাই আর কিউব, এটা আমরা সবাই জানি। তাহলে দুইটা গোলক যেহেতু, তাহলে ধরে নিলাম এটা গোলক 1, এই পাশে হচ্ছে গোলক 2। তাদের আয়তন অনুপাত দেওয়া, তাহলে 4/3 পাই আর 1 কিউব এক পাশে ধরলাম ইসটু 4/3 পাই আর 2 কিউব। তাই তো এই দুইটারই তো আয়তন অনুপাত দেওয়া। এটাই কি 8:27 লেখা যাবে না এভাবে? এই লাইনটাকে বুঝতে পারছেন সবাই? দুইটা গোলকের আয়তনের অনুপাত দিয়ে দিছে, তাহলে প্রথম গোলকের আয়তন ইসটু দ্বিতীয় গোলকের আয়তন হচ্ছে 8:27। খুবই ইজি। আচ্ছা, তাহলে এই অনুপাত আকারে লেখা যে কথা, ভাগ আকারে লেখা কিন্তু একই কথা। তাহলে 4/3 পাই আর 1 কিউব ডিভাইডেড বাই 4/3 পাই আর 2 কিউব ইকুয়াল টু 8/27।
27। নাইস। তাহলে 4/3 পাই, 4/3 পাই, উপর নিচে কাটাকাটি। তাহলে আমরা একবার লিখতে পারি না যে R1/R2 এই হোল কিউব ইকুয়াল টু হচ্ছে 8/27, লিখতে পারি তো নাকি? ওকে, তাহলে আমরা যদি কিউবটাকে ওই পাশে পার করে দেই তাহলে R1/R2 ইকুয়াল টু কি হবে বলেন তো? মানে একটা কিউব রুট হবে উপরে। সো 8 কে কিউব রুট করলে রেজাল্ট পাবো 2, তাই না? 2 এর কিউব রুটই কিন্তু 8। 2 কে 3 বার কিউব করলে রেজাল্ট পাবো 8। সো 8 এর কিউব রুট হবে 2। নিচে যদি 3 চিন্তা করি, 3 কে আমরা কিউব করলে পাবো 27, 27 কে কিউব রুট করলে পেয়ে যাবো আবার 3। সো R1 আর R2 এর অনুপাত আমরা পেয়ে গেলাম কত? 2:3। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। এখন বলছে যে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে ক্ষেত্রফলের অনুপাত আমরা কেমনে বের করব? সেম ভাবে ক্ষেত্রফলের অনুপাত কি হবে? প্রথম গোলকের ক্ষেত্রফল ইসটু দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল। তাহলে 4πr1² ইসটু 4πr2²। এখনো দেখেন সেম অনুপাত মানে কি, যেটা কমন অংশ, তো সো 4π দুই পাশ থেকে ক্যান্সেল আউট, যেহেতু কমন অংশ। সোজা কথায় R1² আর R2², এইটার অনুপাতটাই আমার রেজাল্ট। আচ্ছা, তাহলে দেখেন তো এখানে এই R1 এর ভ্যালু কত? আসলে 2। আর R2 এর ভ্যালু কত? 3। মানে অনুপাত আকারে যদি আমরা চিন্তা করি, বা এটাকেও কিন্তু ঘুরে এভাবে লেখা যায় R1/R2, এটা একই কথা। তো অনুপাত আকারে যে লেখা যে কথা, ভাগ আকারে লেখা একই কথা। তাহলে R1/R2 এর মানটা বসায় দিন, এই যে কত? 2/3। সো 2/3 এটার হোল স্কয়ার। তাহলে 2² মানে কত? 4, 3² মানে 9। সো অ্যান্সার হচ্ছে 4:9। বোঝা গেছে সবাই? এই জিওমেট্রিক্যাল বা এই যে পরিমিতি রিলেটেড রেশিওর অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে প্রায়শই আসবে, যে একটা আয়তনের ডাটা দাও, এখান থেকে ক্ষেত্রফল বের করো, বা ক্ষেত্রফল দাও, এখান থেকে আয়তনে যাও। এইভাবে হচ্ছে আমরা আগাবো। আমাদের কাজ হচ্ছে ব্যাসার্ধতে এসে দেন এই ব্যাসার্ধ ইউজ করে আবার নতুন আয়তন বা নতুন ক্ষেত্রফল যেটা সেটা বের করা। আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের প্রচুর প্রচুর অঙ্ক, তো আমরা একটার পর একটা করে যাব। কারো প্রবলেম হলে অবশ্যই জিজ্ঞাসা করবো। আচ্ছা, এরপরের কনসেপ্টটা দেখি। হীরার আয়ের 35%, হ্যাপির আয়ের 25% এর সমান। তার মানে কে বেশি আয় করে বলেন তো? হ্যাপি নিশ্চয়ই বেশি আয় করে, যার কারণে কি তার মাত্র 25% নিলেই সেটা হীরার 35% কি হয়ে যায়? সমান সমান হয়ে যায়। তাহলে এখন আমাদেরকে বের করতে বলছে যে তাদের অ্যাকচুয়াল আয়ের অনুপাতটা কত। তাদের অ্যাকচুয়াল আয় তো আমি জানি না, সেই অ্যাকচুয়াল আয়ের অনুপাতটা আমাদেরকে বের করতে বলছে। তাইলে আমরা যদি সোজা কথা একদম মানে ল্যাঙ্গুয়েজ আকারে লিখি যে হীরার আয়ের 35% মানে কি 35/100 ইকুয়াল টু হচ্ছে আমার এদিকে কে আছে? হ্যাপি। হ্যাপির কত? 25/100, তাই তো? যদি আমরা সোজা কথায় লিখি যে আয়ের রেশিও গুলো দিয়ে আমাদেরকে বের করতে হবে কি হীরার আয় এই অংশটা আর এই হ্যাপির আয় এই অংশটা রেশিও। তাহলে যদি আমরা একদিকে নিয়ে আসি দুইটাকে, যে উপরে বসবে হীরা, মানে হীরার আয় এটাকে একবারে হীরা লিখলাম, আর হ্যাপির আয় এটাকে নিচে নিয়ে আসলাম, তার মানে এটা হচ্ছে এই পাশে হ্যাপি। বুঝছেন? তাহলে এই পাশে ছিল 25/100, সে থাকবে এভাবে। আর এই পাশে 35/100, এটা এই পাশে আসলে উল্টায় যাবে না? তো এটা উপরে চলে যাবে 100, নিচে চলে আসবে 35। 100 কাটা, তাহলে 5 দিয়ে যদি কাটি, উপরে 5×5 = 25, নিচে হচ্ছে 5×7 = 35। সো হীরা এবং হ্যাপির আয়ের অনুপাত হচ্ছে কত? 5:7। বুঝছেন? সো জাস্ট আমরা লাইনটা লিখে হচ্ছে করে ফেলতে পারবো, একদম ছোট ছোট এমসিকিউ গুলো। এবার দেখেন ত্রিভুজের বাহু রিলেটেড ম্যাথ আসতে পারে। ত্রিভুজের বাহু মানে যত জায়গায় অনুপাত দেওয়া যায় সবগুলোই কিন্তু এই চ্যাপ্টারের অন্তর্গত হয়ে যাবে বাই ডিফল্ট। আবারও দেখেন ওই রশিদ অঙ্কটার মতো, যে 3টে অনুপাত দেওয়া আছে 5, 12, 13, আর তার টোটাল পরিসীমা কত? 195 সেন্টিমিটার। তাহলে জানতে চাইছে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, বা বৃহত্তম বাহুর দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, এরকম অনেক কিছু হচ্ছে জানতে চাইতে পারে। তাহলে আমাদের কাজ হচ্ছে সেম, যে আমাদের কি 3টে অনুপাত দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম কাজ হবে এই অনুপাতগুলোর যোগফল বের করা। তো অনুপাতগুলোর যোগফল এটা হচ্ছে আমরা আগে বের করে ফেলি। 5, 12, 13, তাহলে 12 আর 13 হচ্ছে কত? 25, আর 5 30, এটা হচ্ছে আমার যোগফল। ওকে, এখন আমাদের কাজ কি? এখান থেকে
ইন্ডিভিজুয়াল আমি বের করতে যাব, তাহলে দেখেন তো এই যে যোগফলটা এটা আসলে কি ডিটারমিন করতেছে? 5, 12 আর 13 মিলে টোটাল যোগফল 30, এটা হচ্ছে অনুপাত গুলার যোগফল। তাহলে আমি ধরে নেই যে আমার এই 5 মানে কি, ধরে নিলাম এই বাহুর দৈর্ঘ্য 5x, 12 মানে কি, ধরে নিব এই বাহুর দৈর্ঘ্য 12x, তাই না? মনে মনে এগুলো আমি ধরে নিচ্ছি যে একটা বাহুর দৈর্ঘ্য, এগুলো কি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য আমি মনে মনে ধরে নিচ্ছি 5x, 12x, 13x, এরকম একটা ত্রিভুজ। তাহলে এই তিনটা যে ধরে নিচ্ছি এদেরকে যোগ করলে কি পরিসীমা পাওয়ার কথা না? তাহলে প্রশ্ন মতে 5x, 12x প্লাস 13x ইকুয়াল টু কি তাদের পরিসীমা, সেই পরিসীমার ভ্যালু কিন্তু দাও 195। এই কাজটা এখানে করছি আমরা যে 30 হবে, তাহলে 30x ইকুয়ালস টু 195। তো শুধু x এর ভ্যালু কত আসবে? 195 ডিভাইডেড বাই 30, কাটাকাটি করলে দেখবেন 13/2 এরকম কিছু একটা আসবে। দেখা মানে যাচ্ছে 15। হ্যাঁ বুঝিনি, আবার বলবেন? ভাইয়া দেখা যাচ্ছিল না, প্রায় প্রায় চলে যাচ্ছে তো স্লাইডটা। এখন কি ঠিকঠাক আছে? জি আচ্ছা, কোনো অবজেকশন থাকলে বললেন, কারো কোনো প্রবলেম থাকলে। তাহলে আমরা এই এক্স এর ভ্যালুটা বের করে ফেললাম, তো সেটাই তো আমাদের জানার দরকার ছিল, যে 5x, 12x, 13x, তার মানে এই এক্স এর ভ্যালুটা জাস্ট আমরা এখানে বসাই দিলে কিন্তু সুন্দর মতো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। এরপরে আমাদেরকে যদি শুধু বৃহত্তম জানতে চাই, শুধু বৃহত্তম ভ্যালু বসাবো, কারণ বুঝতেই পারতেছি 13x এটা হবে বৃহত্তম বাহু, 5x এটা হবে কি ক্ষুদ্রতম বাহু, আর 12x এটা হবে কি মাঝারি যে দৈর্ঘ্যটা সেটা। আমাদের বলছে বৃহত্তম আর ক্ষুদ্রতম দৈর্ঘ্যের সমষ্টি মানে যোগফল, তো 13 আর 5 টোটাল 18x, এটা হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। সো 18 ইন্টু 13/2, 2 দিয়ে কাটলে 9, 9 13 কত 117 সেন্টিমিটার। এই অঙ্কের জন্য এটা হচ্ছে অ্যান্সার, বড় আর ছোট বাহুর দৈর্ঘ্যের যোগফল। শুধু বড় বাহু যদি চাইতো তাহলে 13x, যা অ্যান্সার আসতো সেটাই, শুধু ছোট বাহু চাইলে 5x। বুঝা গেল? তো অনুপাত দিলে আমরা ধরে নিব এটাকে x আকারে, 5:12:13, সো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5x, 12x, 13x এরকম ধরে এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করব। এটা হচ্ছে অনুপাতের একটা মজার ব্যাপার, যে আমরা এভাবে x হিসেবে ধরে নিতে পারবো। ওকে, এবার দেখেন একটা ইকুয়েশন বেসড ম্যাথ, দুটি সংখ্যার অনুপাত। ওই যে দেখেন উপরে ছিল কি তিনটি বাহুর অনুপাত 5, 12, 13, তাহলে আমরা ধরে নিয়েছিলাম না 5x, 12x, 13x। সেম ভাবে এখানেও দুটি সংখ্যার অনুপাত কত 5:8, তাহলে একটা ধরে নিব 5x, আর একটা সংখ্যা হচ্ছে কি 8x। আমরা শুরুতে এটা ধরে নিব। আর শর্ত কি বলছে, প্রত্যেকের সাথে যদি 2 করে যোগ করি তাহলে অনুপাতটা চেঞ্জ হয়ে যায়। তার মানে 5x এর সাথে যদি 2 যোগ করি আর 8x এর সাথে যদি 2 যোগ করি তাহলে অনুপাতটা হয়ে যায় 2/3 বা 2:3, তাই তো? সো আমাদের কাজ আর কিছুই না, এখান থেকে সলভ করে জাস্ট x এর ভ্যালুটা বের করে এখানে বসায় দেওয়া, তাহলে আমরা সেই সংখ্যার মানটা পেয়ে যাব। তাহলে খুবই ইজি না? 3 5 এদিকে যদি গুণ দেই 15x প্লাস 6, আর এদিকে 2 দিয়ে যদি এদিকে গুণ দেই 16x প্লাস 4। তো 15x আর 16x গেলে একটা x থাকবে, আর 6 আর 4 গেলে এদিকে 2, তো x এর ভ্যালু হচ্ছে 2। তাহলে একটা হচ্ছে 5 2 গুণা 10, আর একটা 8 2 গুণা 16, একটা 10 আর একটা হচ্ছে 16। ঠিক আছে, অনুপাতের ম্যাথ গুলার মানে বৈশিষ্ট্য হচ্ছে খুবই সিম্পল, জাস্ট আপনি ইকুয়েশনটা যদি সাজায় ফেলতে পারেন এরপরে ম্যাথ গুলা কি হবে খুবই খুবই সিম্পল হবে। আমরা এই দিকে আর বেশি টাইম ওয়েস্ট না করে সামনে আগায় যাই। এখন দেখবেন যে সিমিলার টাইপের ম্যাথ সব। এই যে দেখেন বর্তমান অনুপাত দেওয়া 7:2, তাহলে ধরে নেন একজনের বয়স 7x, একজন 2x। 5 বছর পর অনুপাত হবে এটা, তাহলে কি ওই যে 7x এর সাথে 5 যোগ, নিচে 2x এর সাথে 5 যোগ হয়ে নতুন অনুপাত কত হবে 8/3। আবারও সেম ভাবে সলভ করতে পারবেন না, 3 7 21x প্লাস 15, 8 2 গুণা 16x যোগ 40। জাস্ট কন্টেক্সট গুলো চেঞ্জ হচ্ছে। বলেন। বললাম যে পারবো। হ্যাঁ, তো x এর হলো 5, এটা বসাই দিলেই কিন্তু বয়স চলে আসবে, 5 7 35 আর হচ্ছে 10, একদম সেম সেম না। আচ্ছা, তারপরে এই টাইপের ম্যাথ গুলো আসে যে একটা কোয়ান্টিটি দেওয়া, যে টোটাল 60 লিটার একটা মিশ্রণ দেওয়া আছে। হ্যাঁ, ধরলাম এটা একটা বাকেট, এটাতে টোটাল হচ্ছে আপনার কত আছে 60 লিটারের একটা মিশ্রণ। এর মধ্যে কে কে আছে, কেরোসিনও আছে, আবার
পেট্রোলও আছে, দুটা মিলানো একবারে কত 60 লিটার, তাদের অনুপাত কত 7:3। ঠিক আছে, আচ্ছা তাহলে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাতটা চেঞ্জ হয়ে 3:7 হবে। তাহলে দেখেন এতক্ষণ কিন্তু অঙ্কে শুধু বলতো অনুপাতটা দাও, তাহলে ধরে নিতাম একটা 7x একটা 3x এরকম, তাই না? কিন্তু এখন কি সেটা দরকার আছে? নাই, কারণ টোটাল মিশ্রণটা কত সেটাও বলে দিছে। তো এখানে আমাদের x ধরার কি নাই, কোনোই দরকার নাই, আমরা সরাসরি কোয়ান্টিটি বের করতে পারি যে পুরাটা 60 লিটার, এর মধ্যে 7 আর 3, তাহলে 7 আর 3 যোগ করলে কত হয় 10। ওই তো, তার মানে এই মিশ্রণের মধ্যে এই যে 60 লিটার, এই 60 লিটারের মধ্যে কেরোসিন কতটুকু আছে কিভাবে বের করবো? কেরোসিনের অনুপাত কোনটা? 7, তাহলে উপরে বসবে 7, নিচে বসবে যোগফল 7 আর 3 10 ইন্টু টোটাল কোয়ান্টিটি 60। বুঝতেছেন? আবার পেট্রোল কতটুকু আছে কেমনে বের করবো? পেট্রোলের অনুপাত কত? পেট্রোল লাস্টে আছে, পেট্রোলের অনুপাত 3, তাহলে উপরে বসবে 3 ডিভাইডেড বাই যোগফল কত 10, নিচে 10 ইন্টু টোটাল কত 60। এই তাহলে কেরোসিন হচ্ছে কাটলে 6 6 7 42, আর এটা কাটলে 6 3 6 18 হচ্ছে পেট্রোল। ঠিক আছে, কেরোসিন আছে 42 লিটার, পেট্রোল আছে হচ্ছে 18 লিটার। এখন জানতে চাইছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশাবো, শুধু পেট্রোলটা মিশাবো, কেরোসিন কিন্তু মিশাবো না। সো কেরোসিন যা আছে তাই থাকবে। তাহলে উপরে কেরোসিন ছিল, উপরে থাকবে শুধু 42, আর নিচে পেট্রোল ছিল 18, বলছে আর কতটুকু মিশাবো, তাহলে ধরে নিব আর এক্স পরিমাণ মিশাবো, তাহলে যোগ এক্স ইকুয়াল টু নতুন রেশিও কত 3/7। তাহলে আমাদের কাজ হচ্ছে জাস্ট এক্স এর ভ্যালুটা বের করা যায়, আর কত লিটার পেট্রোলটা মিশাইতে হবে। তাহলে 3 18 54 প্লাস 3x, আর 7 42 কত হয় বলেন তো দ্রুত? 294 মনে হয়। যাই হোক, তাহলে এখান থেকে সলভ করে এক্স এর ভ্যালু চলে আসবে কত 80। তার মানে আরো 80 লিটার পেট্রোল যদি মিশাই তাহলে হচ্ছে অনুপাতটা ঘুরে যাবে, 7:3 এর জায়গায় 3:7 হয়ে যাবে, মানে পেট্রোলের পরিমাণটা আমরা অনেক বাড়ায় দেবো। এই টাইপগুলো কিন্তু খুব জনপ্রিয় ছোট ছোট প্রিলিতে আসার জন্য, একটু প্র্যাকটিস করে রাখতে। এটাও কাইন্ড অফ সেম জিনিস, 40 লিটারে অনুপাত 3:2, আর কত অক্টেন মিশালে, এবার অক্টেনটা যদি আমি আর কত নেই তাহলে অনুপাতটা চেঞ্জ হবে, সেম ম্যাথ, তাহলে সেম অ্যাজ বিফোর। কিন্তু এটা পরীক্ষাতে আসে, এই জন্য আমি দুইটা ম্যাথ দিয়ে রাখছি, যাতে এটা প্র্যাকটিস করে আপনাদের মোটামুটি মানে পরীক্ষা হল পর্যন্ত মনে থাকে। আচ্ছা, তারপরে যে সম্পত্তি ভাগাভাগির রেশিওর ম্যাথ আসে কিছু, যে মিস্টার রেজা তার টোটাল হচ্ছে একটা সম্পত্তি আছে, এর মধ্যে কি সম্পত্তির ভাগীদার কে কে থাকে? স্ত্রী ছেলে মেয়ে অনেকেই থাকতে পারে। তো সে তার টোটাল সম্পত্তি 12% দিছে স্ত্রীকে, 58% ছেলেকে, অবশিষ্ট 7,20,000 না, হ্যাঁ 7,20,000 টাকা মেয়েকে দিছে। তাহলে দেখেন তো, আপনারা পড়তে পড়তে কিন্তু বুঝতে পারবেন যে টোটাল সম্পদটাকে তার 100% ধরছি আমরা, ধরে এর মধ্যে 12% দিছি স্ত্রীকে, 58% দিছি হচ্ছে ছেলেকে, আর কয় পার্সেন্ট বাকি থাকে? 58 আর 12 গেলে কত 70 কিন্তু চলে গেছে। সো আর 30%, যেহেতু আর কারো কথা বলে নাই, আর 30% বাকি থাকে, সেই 30% কি 7,20,000 না? যদি আপনারা একদম কমন সেন্স দিয়ে চিন্তা করেন, সো 30% এর মূল্য যদি হয় 7,20,000, তাহলে জানতে চাইছে টোটাল সম্পত্তির মূল্য। সো এই 100% এর ভ্যালু কত হবে, এটা হচ্ছে আমাদের কাজ। জাস্ট 7,20,000 ডিভাইডেড বাই 30 ইন্টু 100, কাটাকাটি করলেই দেখবেন অ্যান্সার চলে আসছে কত 24 লাখ। বুঝতে পারছেন সবাই? সবগুলো হচ্ছে একদম মানে প্রিলি স্ট্যান্ডার্ড ম্যাথ, খুব দ্রুত মানে মিলায় ফেলা যাবে যদি আপনারা একটু প্র্যাকটিস করে যান। তারপরে যে ব্যবসার অংশীদারি, মানে আমি চেষ্টা করেছি যত টাইপের মানে ভ্যারাইটি আছে, একই রকমের অঙ্ক কিন্তু ল্যাঙ্গুয়েজে যত রকমের ভেরিয়েশন আনা যায়। অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ, সেখান থেকে তারা কি করছে 2:1 অনুপাতে বিনিয়োগটা করছে, মানে মামুন যদি 2 টাকা দেয় সবুজ দেবে 1 টাকা, তার অর্ধেক এরকম। আচ্ছা, বছর শেষে তাহলে তারা মুনাফা করবে, তাহলে সেই মুনাফাটাও কি তাদের 2:1 অনুপাতে ভাগ করে নেওয়ার কথা, যে মামুন যদি 2 টাকা মুনাফা নেয় সবুজ নেবে 1 টাকা। তারা কি করছে, আগে মুনাফা থেকে 900 টাকা হচ্ছে গরিবদেরকে দিয়ে দিছে, আর বাকি টাকাটা হচ্ছে সেই 2:1 অনুপাতে ভাগ করে নিছে। বুঝতে পারছেন? তো এই যে 900 টাকা সে আগেই দিয়ে দিল গরিবদের, এটা কিন্তু ক্যালকুলেশনে কি করতে হবে, ঢুকাই দিতে হবে, যেহেতু বলছে যে মোট মুনাফাটা কত, মোট মুনাফা কত হয়েছে, মুনাফা থেকেই তো গরিবদেরকে দিছে 900 টাকা। তো ফাইনালি কিন্তু এটা যোগ করতে হবে, এটা কেউ ভুলে যায় না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এই অনুপাত ধরে আমাদের হচ্ছে
মুনাফার পরিমাণটা বের করা, এরপরে গরিবদের যত দিছে সেটা যোগ দিয়ে আমরা হচ্ছে টোটাল মুনাফা বের করে ফেলবো। আচ্ছা, তাহলে একজনের মুনাফা দেওয়া দেখেন, তাহলে সবুজের মুনাফা দেওয়া, সবুজ কত টাকা মুনাফা করছে? 2000। আচ্ছা দেখেন তো আবার শুরুর লাইনটা, মামুন আর সবুজ অংশীদারি ব্যবসা এমন ভাবে গেছে, সবুজ 1 টাকা দিলে মামুন দিবে কত? তার দ্বিগুণ, 2 টাকা। তাহলে সবুজ যদি 2000 টাকা প্রফিট করে, মামুন কত টাকা প্রফিট করবে? তার দ্বিগুণ, 4000। তাই তো? কমন সেন্স। তাহলে মামুনের মুনাফা কত হবে? 2 ইন্টু 2000, কারণ শুরুতে সে বিনিয়োগ করছে ডাবল, তাহলে তার হচ্ছে 4000। তাহলে সবুজ 2000 পাইছে, মামুন 4000, তাহলে টোটাল কত হলো? 6000। তাহলে আপনারা কিন্তু দাগা দিবেন যে আচ্ছা এই 6000 তাইলে আমার মোট মুনাফা, কিন্তু অঙ্ক কিন্তু এখনো বাকি। এই 6000 হচ্ছে তারা হাতে পাইছে, কিন্তু শুরুতে যে 900 তারা গরিবদেরকে দিয়ে দিছিল সেটা তো তাদের ব্যবসা থেকেই অর্জিত মুনাফা। তো ওই 900 টাকাও কিন্তু কি করতে হবে? যোগ করতে হবে। তো 2000, 4000, 6000, আলটিমেটলি হচ্ছে 6900, পুরোটা হচ্ছে তাদের ব্যবসা থেকে প্রাপ্ত মুনাফা। তো অ্যান্সার কিন্তু হবে 6900, নট শুধু 6000। আচ্ছা, আর এটা খুব ইজি, যেহেতু আগের এই যে মানে গরিবকে দিয়ে এরপরে বাকি জায়গাটুকু বুঝে ফেলছেন, তো এটা জাস্ট নর্মাল রেশিওর ম্যাথ। আগেরটা একটু প্যাচ ছিল, তাও যে আগে আমরা 900 টাকা দান করে ফেলছিলাম। এটা একদম স্ট্রেইট, তাদের মূলধনের পরিমাণ দিয়ে দিচ্ছে, রেশিও না দিয়ে ডিরেক্ট পরিমাণটা দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে রেশিওটা বের করে নিব, বের করে সেই রেশিও অনুসারে আমরা তাদের মুনাফাটা ডিস্ট্রিবিউট করে দিব। তাহলে ক ইস টু খ ইস টু গ, কত টাকা? একজন দিচ্ছে, প্রথম জন 320 টাকা, পরের জন 400, এরপরের জন 480। তাহলে আপনারা এতদিন কিন্তু রেশিওটা দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে সরাসরি অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছে, এখান থেকে রেশিও বের করতে হবে। আগে আপনারা 0 0 বাদ দিয়ে দেন, তাহলে 320 কে 32 লেখা যায়, 400 কে 40, 480 কে 48। হ্যাঁ, তারপর দেখে আপনারা কত দিয়ে কাটা যায়, মানে সরাসরি বোঝা যাচ্ছে যে 4 দিয়ে মনে সরাসরি যাবে, তাহলে এটা 8, এটা 10, এটা 4 12, তা আবার মনে হচ্ছে কি 2 দিয়ে যাবে, তাই না? তাহলে এটা 4, এটা 5, এটা 6, এই তো, আর তো যাবে না এটা। সো ক খ গ তাদের মূলধনের যে বিনিয়োগটা করছে সে বিনিয়োগের অনুপাত হচ্ছে 4 5 6, এই অনুপাতে। সুতরাং লভ্যাংশ যে ডিস্ট্রিবিউট হবে সেটাও কিন্তু এই অনুপাতেই হবে, এই জিনিসটা মনে রাখবেন যে বিনিয়োগ যে অনুপাতে করবে লভ্যাংশ সেম সেই অনুপাতেই পাবে। লভ্যাংশ অনুপাত কত? 4 5 6, আর এদের যোগফল করে নিতে হবে না, যেহেতু আমরা ডিস্ট্রিবিউট করব। 4 5 6 যোগফল কত? 5 আর 6 11 আর 4 15, 11 আর 4 হচ্ছে যোগফল 15। এখন আমাদের কাজ খুব ইজি, যে মুনাফা বা লভ্যাংশ, এখন আমরা কি করব? মুনাফাটা ডিস্ট্রিবিউট করে দিব। তাহলে ক কতটুকু পাবে বলেন তো? টোটাল লাভ 300, এর মধ্যে ডিভাইডেড বাই নিচে থাকবে যোগফলটা কত? 15, আর উপরে থাকবে কয়ের নিজের অংশ, কয়ের নিজে কত? 4 4। হ, টোটাল লাভ হয়েছে 300, ডিস্ট্রিবিউট হবে কি? নিচে টোটাল যোগফল 15, ক্ষয়ের অনুপাত কত? 5। তারপরে কি আসবে? গ 300, নিচে থাকবে কত? 15, গ এর অংশ কত? 6। বুঝতে পারছেন? এভাবে আলাদা আলাদা করে কি আমরা তিনজনে তিনটা মুনাফা বের করতে পারবো না? তো আমাদের কাজ এটাই, 15 দিয়ে 300 কাটলে কত? 20, 4 20 80 টাকা। তাহলে ক পাইলো 80 টাকা। আবারও 15 দিন সারালে 20, 5 20 100 টাকা, আর এটা 6 20 120 টাকা। তো তিনজনে আলাদা আলাদা মুনাফা আমরা বের করে ফেলছি। এখন বলছে অ্যান্সারে চাইতে পারে যে ক কত বা খ কত বা গ কত মুনাফা পাইছে। এখানে বলছে ক অপেক্ষা গ কত টাকা বেশি পাবে। ক পাইছে 80 টাকা, গ পাইছে 120 টাকা, তাহলে বেশি কত? 40 টাকা। জাস্ট ভাইয়া আপনার কথা কাট কাট করে আসতেছে।
এখন কি পরিষ্কার শোনা যাচ্ছে? জি ভাই। জি ভাই, এখন ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন তো না, যে আমরা হচ্ছে এখানে অ্যামাউন্টটা দেওয়া ছিল, সেই আগে অ্যামাউন্ট সে বিনিয়োগ করছে কত অনুপাতে সেটা বের করছি, বিনিয়োগ করবে যে অনুপাতে লভ্যাংশ পাবে ঠিক সেই অনুপাতে। লভ্যাংশ 4:5:6, তিনাদের যোগফলটা বের করে নিয়ে ওই জাস্ট ডিস্ট্রিবিউট করে দেওয়া, যে ক বিনিয়োগ করছে কত হারে 4, তাহলে সে লভ্যাংশ পাবে কত 4/15, 4/15। খ পাবে কত 5/15, গ পাবে 6/15, এই অনুপাতে। ফাইনালি বলছে ক অপেক্ষা গ কত বেশি পাবে, একজন 80 টাকা একজন 120 টাকা, তো বেশি পাইতেছে কত 40 টাকা। বাস, এটা হচ্ছে আমাদের আনসার। এরই মধ্য দিয়ে আমাদের হচ্ছে যে রেশিওর চ্যাপ্টারের ম্যাথগুলো কিন্তু শেষ হয়েছে। রেশিও চ্যাপ্টারে আশা করি কারো কোনো জিজ্ঞাসা নাই, থাকলে বলছিলাম যে অঙ্কের মাঝখানে করে ফেলার জন্য কোনো সমস্যা নাই। একটা অঙ্ক শেষ হলেই যদি সে অঙ্কে ঝামেলা থাকে সাথে সাথে বলে ফেলতে পারবেন। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের রেশিও। যদি রিভিশন ক্লাস আমাদের আরেকটু ফাস্ট আগাইতে হবে। এখন হচ্ছে কি আমাদের শতকরা হিসাব। শতকরা মানে কি চলে আসবে 100, মানে আমরা যেই হিসাবগুলোকে কি করব 100-র বেসিসে হিসাব করব, সেটাকে আমরা বলতেছি হচ্ছে শতকরা হিসাব। ঠিক আছে, এই যে শতকরা শব্দটিকে পার্সেন্ট দিয়ে প্রকাশ করা হবে, প্রতি 100-তে কত করে আছে সেটা হচ্ছে শতকরা। একদম সোজা একটা অঙ্ক দিয়ে যদি শুরু করি, যে একটা সংখ্যার 30% নিলাম, হ্যাঁ, সেটা যদি 135 হয়, তাহলে সেই সংখ্যাটা 150%-এ আমরা কত পাবো। মানে খুব ইজি, ঐকিক নিয়ম টাইপের আর কি, যে 30%-এ যদি হয় 135, তাহলে 1%-এ কত 135/30, তাহলে 150%-এ কত, মানে শতকরা অঙ্ক মানে এখানে পার্সেন্ট চলে আসবে। তাহলে 135/30 গুণ 150, আমাদের কাজ হচ্ছে জাস্ট ক্যান্সেল আউট করে কত 5, তাহলে 5 × 65, 650 আরো 25, তো 675। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা একটু নিচের দিকে যাই, তাহলে শতকরার মেইন ম্যাথ গুলো হচ্ছে আমরা বুঝতে পারবো যে আসলে কি। এখানে সব পার্সেন্টেজ আকারে অ্যাড হবে জাস্ট। কি বলছে এই ম্যাথটাতে, জাওয়াদ মোবাইলে 5 মিনিট কথা বললো, হ্যাঁ, সে মোবাইলে 5 মিনিট কথা বলছে, প্রতি মিনিটের মূল্য হচ্ছে 1.5 টাকা। এগুলো কিন্তু মুখে মুখে করে ফেলা যাবে, আপনারা যদি এনাফ এক্সপার্ট হয়ে যান, জাস্ট মুখে মুখে। প্রতি মিনিটের মূল্য হচ্ছে 1.5 টাকা, তাহলে বলেন তো 5 মিনিটে কথা বললে তার বিল কত আসবে, 5 × 1.5 কত, মানে 5 × 15 = 75, 7.5 টাকা। হ্যাঁ এক্স্যাক্টলি 7.5 টাকা। দেখেন আমরা মুখে মুখে করা ট্রাই করি, যে 7.5 টাকা হচ্ছে তার মেইন বিল। এখন বলছে এটার উপর আবার ভ্যাট হবে কত 15%, এই 7.5 টাকার উপরে আবার কি ধরতে হবে, ভ্যাট ধরতে হবে। এখন আপনার এই গুণটা একটু মনে মনে করেন তো, যে 7.5 এটার উপর 15% মানে কি 0.15, এইটার অ্যান্সারটা কত আসবে, কেউ কি বলতে পারবেন মুখে মুখে? এক 1.125 মনে হয়। হ্যাঁ 1.125। ঠিক আছে, এইভাবে মানে দ্রুত মুখোমুখি করে ফেলতে হবে। তাহলে 8, আর এটা তো 0 দিকে ছিলই, তাহলে 625 টাকা। ঠিক আছে, জাস্ট মুখে আপনারা করে ফেলতে পারবেন, এবং ভুরি ভুরি অঙ্ক এরকমই আসে, এরকম ডিজিট দিয়ে আসে, খুব বেশি চেঞ্জ হয় না। তো এগুলো আপনার জাস্ট দেখা মাত্রই কিন্তু করে ফেলতে পারবেন, বা করে ফেলা উচিত। শতকরা ম্যাথগুলো হচ্ছে মানে যদি আপনি খুব দ্রুত করতে পারেন এজন্য মজা পাবেন, কারণ ক্যালকুলেশন মুখে অনেকখানি হচ্ছে আগে ফেলা যায় আর কি। যেমন দেখেন এটাতে কি বলছে, আমরা একটু এভাবে মৌখিক ভাবে করার প্র্যাকটিস করি, কেউ যদি ধরতে না পারেন অবশ্যই জিজ্ঞাসা করবেন, কারণ আমাদের টার্গেট কিন্তু যত দ্রুত করে ফেলা যায়। এটা কি বলছে দেখেন, যদি তেলের মূল্য 25% বাড়ে, তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমাইতে হবে, যাতে তেল বাবদ ব্যয় কি হবে না, বৃদ্ধি পাবে না, মানে ফিক্সড থাকবে। তেল বাবদ কি করা যাবে না, খরচটা হচ্ছে বাড়ানো যাবে না। আচ্ছা, তাহলে আমরা শুরুতে যেহেতু পার্সেন্টেজ আমরা সব 100 ধরে নিব, শুরুতে মূল্য ছিল 100, তেলের মূল্য 25% কি হয়েছে, বাড়ছে, তাহলে 25 যোগ দাও, তাহলে কত পাইলাম আমরা 125 টাকা। এটা হচ্ছে মানে 25% বাড়ার পরে তেলের দাম এখন কত হয়েছে 125 টাকা। এখন আমাদেরকে বলছে যে তেলের ব্যবহার শতকরা কত কমাইতে হবে, যাতে টোটাল বৃদ্ধি মানে ব্যয়টা যাতে কি না হয়, যাতে না বাড়ে। তাহলে আমাদের সোজা ক্যালকুলেশন হচ্ছে যে আমরা ব্যয়টা কি করতে পারবো না, বাড়াইতে পারবো না। আগে আমরা ব্যয় কত ধরছিলাম 100 টাকা, তাহলে ব্যয় কিন্তু 100 টাকাই রাখতে হবে। তাহলে এখন আমরা একটা ঐকিক নিয়ম দিব, যে বর্তমানে
দাম যদি 125 টাকা হয় তাহলে পূর্বে এটা কত ছিল? 100 টাকা, তাই না? এটা তো উপরে লাইনে আমরা মাত্র করে আসলাম যে আগের 100 টাকাটাই এখন দাম বেড়ে হয়ে গেছে কত? 125 টাকা। বর্তমানে 125 টাকা যেটা, তার পূর্বে দাম ছিল 100 টাকা। তাহলে বর্তমানে 1 টাকা যেটা, তার পূর্বে দাম কত ছিল? 100/125। আর বর্তমানে যেটা 100, তার পূর্বের দাম কত? 100 × 100/125। এরকম প্রচুর ক্যালকুলেশন পাবেন, 10 × 10, 100 × 100। ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট ধরেন 25 দিয়ে যদি কেটে দেন 4, নিচে 5, এটা দিয়ে আবার কেটে দিলে কত? 20। 5×20 100, তাহলে 4×20 80 টাকা। বুঝতে পারছেন তাৎপর্যটা? যে বর্তমানে 100 টাকাটা তো আমি চেঞ্জ করতে পারতেছি না। আগে 100 টাকার তেল খাইতাম, খেয়াল করেন যে আপনি আগে 100 টাকার তেল খাইতেন, সেটার দাম হয়ে গেছিল 125 টাকা, বেড়ে হয়েছে। তাহলে আপনার ব্যয় তো আর বাড়তে পারবে না সাথে। সেজন্য বর্তমানের 100 টাকা দিয়ে কত তেল পাওয়া যায় সেটা আমি হিসাব করতেছি। আগে 100 টাকা দিয়ে 100 টাকার তেল পাইতাম, এখন দাম বেড়ে যাওয়াতে 100 টাকা দিয়ে আমরা তেল পাইতেছি কত টাকার? 80 টাকার তেল পাইতেছি। বুঝতে পারছেন? তাহলে এই তেল বাবদ আমাদেরকে কত খরচ বাঁচাইতে হবে? তেলের খরচ কি করতে হবে? কমাইতে হবে। কতটুকু কমাবো? আগে 100 টাকা খরচ করতে পারতাম, এখন হচ্ছে কত? 80 টাকা খরচ করতে পারি। তাহলে 20 টাকা যেটা, এই 20 টাকাটা কিন্তু আমাদের কি করতে হবে? খরচ কমাইতে হবে। যেহেতু পুরো অঙ্কটা আমরা 100 ধরে করছি, তার মানে এটা হচ্ছে পার্সেন্ট। সো অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে 20%। এই কনসেপ্টটা বুঝতে পারেন না কে কে? না সবাই বুঝতে পারছেন? এই টাইপটা কিন্তু খুবই কমন একটা টাইপ, যে মূল্য বাড়ায় দিবে এবং বলবে যে আমি ব্যয় বাড়াবো না। তাহলে ইউসেজ যেটা, যে আমি যে ইউজ করব, এই ইউসেজটা আমি কতটুকু কমাবো যাতে করে আমার ব্যয়টা না বাড়ে। আমার কাজ একটাই, ব্যয় আমি শুরুতে যে 100 ধরে নিছি, বর্তমানের কনসেপ্টে 100 টাকাটা কি হবে? তাহলে যে আপনারা ইনফ্লেশন ডিফ্লেশন করছেন না, যে ইনফ্লেশন হওয়াতে এই 100 টাকা মানিটারি ভ্যালুটা আসলে কমে গেছে, তাহলে হয়ে গেছে হচ্ছে মাত্র কি 80 টাকা। সো আমাদের 20 টাকার খরচ এখানে কমাইতে হবে, তাহলে আমরা কি আমাদের আলটিমেট ব্যয়টা তাহলে বাড়বে না। আচ্ছা, তারপরে যে শেয়ারের মূল্য রিলেটেড, এগুলো একদম মুখে মুখে করার মতো। একটা শেয়ারের মূল্য গতকাল 25% বাড়ছে গতকালকে, সেটার দামই আজকে আবার 25% কমছে। তাহলে শুনলে কি মনে হবে যে একবার 25 বাড়ছে আবার 25 কমছে, তাহলে কি ব্যালেন্সে চলে আসছে না? বা ব্যালেন্সে চলে আসার কথা, কিন্তু আপনারা চিন্তা করেন পার্সেন্ট অনুসারে, যে একটা শেয়ারের দাম 25% বাড়ছে, তাহলে আবারও কত ধরে নেবেন? ইনিশিয়ালি 100 টাকা একটা শেয়ারের দাম, 25% বাড়ছে, তাহলে 25 টাকা বাড়ছে। সে শেয়ারের দাম কত হলো? 125। এখন আমরা যে আবার 25% আজকে কমাবো, এটা কি 100-র উপর বেস করে কমবে না 125-এর উপর বেস করবে বলেন তো? 125। এক্স্যাক্টলি, কারণ এটা কিন্তু আজকের দামের উপর আমরা হিসাব করতেছি। তাহলে এখন আমরা 125-এর 25% যেটা, বা 25/100, সেইটা হচ্ছে আমরা কি আজকে কমায় ফেলবো। তাহলে আবার ক্যালকুলেশন করেন, 25 দিয়ে কাটলে 5×25 125, আর এটা কত? 5×4 25, আর 4 100। তাহলে 5×25 125/4। এটা যদি ডেসিমাল আকারে লেখেন কত আসবে? তাড়াতাড়ি বলেন। 125/4 কত হবে? কেউ বলতে পারতেছেন না? 31 পয়েন্ট সামথিং। 31.25। 31.25 সামথিং দিয়ে কিন্তু পরীক্ষা হলে অ্যান্সার মিলাতে পারবেন না। দেখেন যে 120 যদি হয়, তাহলে 4×3 12 না, 3×4 12, তাহলে 30 টাকা হইলে 120 হইতো। এরপরে আর 1 ঘটাইতে পারবে 124 পর্যন্ত, তাহলে 31 টাকা। আর বাকি 1 টাকাকে 4 ভাগে ভাগ করে দিলে কত? 0.25 আসবে। এইভাবে করলে তাহলে ক্যালকুলেটর ছাড়াই আপনারা একদম আগায় দিতে পারবেন। তাহলে 125 টাকায় অ্যাকচুয়ালি কমে গেছে কত? 31 টাকা 25 পয়সা কিন্তু কমে গেছে। সুতরাং অ্যাকচুয়ালি কমছে কত বলেন তো? তার দাম ছিল 100, বাইরা হয়েছে মানে বাড়ছে 25 টাকা, আর কমার ক্ষেত্রে দেখলাম কমে গেছে 31 টাকা 25 পয়সা। তাহলে এদের গ্যাপটাই কি আমার প্রকৃত বাড়া কমার রেট না? তাহলে 31.25 থেকে এই 25 যদি বাদ দিয়ে দেই, সোজা কথা 6.25 কি হয়েছে? কমছে। এটা হচ্ছে প্রকৃত নেট, মানে একবার বাড়ছে আবার তার চেয়ে বেশি কমছে, যোগ বিয়োগ করে নেট আমার ডাউনফল কত হয়েছে? 6 টাকা 25 পয়সা। সেই অঙ্কগুলো একটু মুখে মুখে করা ট্রাই করবেন, এগুলা পরীক্ষাতে আসে। আচ্ছা, তারপর হচ্ছে একটা বইয়ের অঙ্ক, এটা যে বইয়ের ধার্য মূল্য। একটা বই
এটা ধার্য মূল্য হচ্ছে 400 টাকা। হ্যাঁ, তারপর এটা 15% কমিশনে হচ্ছে আবার বিক্রি করে। বইটার ক্রয় মূল্য যদি 200 টাকা হয়ে থাকে তাহলে শতকরা কত টাকা হচ্ছে এখানে কি হয়, লাভ হয়। খুব ইজি কোয়েশ্চেন। কমিশন মানে বুঝেন তো, মানে ডিসকাউন্ট রেট আর কি। বইয়ের ক্রয় মূল্য 200, বইটা কিনছি হচ্ছে আমি কত টাকা দিয়ে, 200 টাকা দিয়ে। আর বইয়ের গায়ে আমি দাম ধার্য করে রাখছি কত, 400 টাকা প্রথমত। কারণ বই উল্টালে দেখবেন একটা কিন্তু কি দেওয়া থাকে, মুদ্রা মানে ই করা থাকে আর কি, দাম কত এটা মুদ্রিত থাকে 400 টাকা। এখন আমি বললাম যে ঠিক আছে 400 টাকা দেওয়া লাগবে না, 15% এখান থেকে কি করতে পারেন, কমিশন হিসেবে বা ডিসকাউন্ট আমি আপনাকে দিতে পারি। তাহলে আফটার ডিসকাউন্ট আমি কত টাকায় বেচতেছি সেটা আমার বের করতে হবে। আফটার ডিসকাউন্ট আমার প্রাইসটা কত হচ্ছে বলেন তো, 400 ইন্টু 85, তাই না? মানে 100 টাকায় না বেচে আমি 85 টাকায় হিসেবে বেচতেছি। 400 ইন্টু 85 করলে রেজাল্ট চলে আসবে দেখবেন 340 টাকা, মানে 15% ডিসকাউন্ট দেওয়ার পর। এটাও কিন্তু মুখে মুখে করতে পারেন। 15% ডিসকাউন্ট, 400 টাকার 15% ডিসকাউন্ট কত হয়, 10% মানে 40 টাকা, 15% মানে 40-এর অর্ধেক, মানে আরো 20 অ্যাড হবে। সো টোটাল 60 টাকা হচ্ছে ডিসকাউন্ট পাবো। তো 400-র মধ্যে 60 টাকা ডিসকাউন্ট মানে কত, 340 টাকা হচ্ছে আমি তাহলে মানে ক্রেতার কাছ থেকে রাখবো। বোঝা গেল এতটুকু? তাহলে আমি আফটার ডিসকাউন্ট বেচতেছি 340 টাকা, আর আমি বইটা কিনছি 200 টাকা দিয়ে। তাহলে আমার গেইন কত বা লাভ, 340 টাকা আমি বেচতেছি অ্যাকচুয়ালি, আর আমি কিনছি 200 টাকা দিয়ে। তাহলে লাভ হয়েছে কত, 140 টাকা। এটাই হচ্ছে আমার মানে অ্যাকচুয়ালি লাভ হয়েছে ডিসকাউন্টে বেচার পরে। এখন জানতে চাইছে শতকরা কত লাভ হয়, মানে শতকরা জাস্ট হিসাবটাকে আমার নিতে হবে। যে আমি 200 টাকা দিয়ে একটা বই কিনছি, সেখানে আমার লাভ হয়ে গেছে কত, 140 টাকা না? তাহলে 1 টাকায় লাভ হবে কত, 100 টাকায় লাভ হবে কত, ব্যাস। তাহলে 140 ডিভাইডেড বাই 200 গুণ হচ্ছে 100, 2 দিয়ে 140 কাটলে 70, মানে শতকরা 70 টাকা হচ্ছে আমার কি হয়েছে এখানে লাভ হয়েছে। ঠিক আছে? তো এখানে মেইন জিনিস হচ্ছে এই যে কমিশনের ব্যাপারটা, এটা তো বুঝতে পারছেন আশা করি, যে যেটা কমিশন বলবে মানে হচ্ছে ওটা ডিসকাউন্ট। ডিসকাউন্ট দিয়ে বাকিটা হচ্ছে আমি সেল করতে পারবো। সো 15% ডিসকাউন্ট মানে আমি 85% হচ্ছে আমি সেটা সেল করবো, ব্যাস। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে মিশ্রণের ম্যাথ গুলো আসে। 80 কেজির একটা মিশ্রণ আছে, এই 80 কেজির একটা চিনির শরবতে চিনি আছে হচ্ছে 25%। খুব ইজি কথা, যে একটা 80 কেজি চিনি শরবতের টোটাল ওয়েট হচ্ছে 80 কেজি, এর মধ্যে চিনি আছে 25%, তাহলে বোঝাই যাচ্ছে কত, 20 কেজির মতো চিনি আছে আমরা ধরে নিলাম। আরেকটা শরবতের মিশ্রণ, সেখানে চিনি আছে 10%, প্রথমটায় 25% আছে, পরেরটায় 10% আছে। আচ্ছা, এখন বলছে দ্বিতীয় মিশ্রণটির কত কেজি প্রথম মিশ্রণে এনে মিশালে প্রথম মিশ্রণে চিনির পরিমাণ 20% হবে। বুঝতেছেন? তাহলে চিনির পরিমাণটা কি করতে হবে, আমরা কমায় ফেলতে। তাহলে কত কেজি চিনি মিশালে সেখানে প্রথম মিশ্রণে চিনির পরিমাণ 20% হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে যেহেতু আমরা কিছুই বুঝতেছি না যে কোন জায়গা থেকে কি আনবো, কত কেজি আনবো, আমাদের ফাইনালি বলছে দ্বিতীয় মিশ্রণের কত কেজি আনতে হবে, তাহলে আমরা ধরে নিলাম যে এক্স কেজি হচ্ছে আমাদের দ্বিতীয় মিশ্রণ থেকে আনতে হবে, মানে সোজা সাপটা। এটার বেশি তো আমি কিছু জানি না। আচ্ছা, এখন আমি হচ্ছে একটা ইকুয়েশন দিব। ইকুয়েশনটা কেন দিব বলেন তো? এই পাশে একটা মিশ্রণ ছিল 1 নাম্বার মিশ্রণ, এই পাশে আরেকটা মিশ্রণ 2 নাম্বার মিশ্রণ। এখান থেকে এখানে এনে কি করতে হবে, কিছু জিনিস মিশ্রিত করে নতুন একটা দ্রবণ বানায় ফেলতে হবে। এই জিনিসটা তো বুঝতে পারছেন। প্রথমটায় চিনি আছে 25%, দ্বিতীয় মিশ্রণে চিনি আছে 10%, এই দুটো মিক্সচার করে চিনির পরিমাণ বানাইতে হবে কত, 20%। তাহলে এখানে ইকুয়েশনে কি সামথিং, আমি যদি নিচে লাইনে লিখি ইকুয়েশনটা, এই যে এখানে যদি ইকুয়েশনটা লিখি, প্রথম পাত্রের একটা অংশ যাবে প্লাস দ্বিতীয় পাত্রের একটা অংশ যাবে ইকুয়াল টু হবে কি নতুন একটা সলিউশন। এরকম হবে না ব্যাপারটা? তাহলে আমরা দেখি আমাদের কি কি নিয়ে কাজ, চিনি নিয়ে কাজ, যে কয় কেজি চিনি মিশাইতে হবে। তাহলে প্রথম পাত্রে চিনি আছে কত, টোটাল মিশ্রণ হচ্ছে 80 কেজি, এই 80 কেজির মধ্যে চিনি আছে কত, 25%। ওকে, নাইস, বুঝলাম। পরের মিশ্রণটা কত, আরেকটা শরবত, সেই শরবতটা কত কেজি, এটা কি আমরা জানি? বলেন তো কেউ। না, এখানে চিনি কত, এটা কি আমরা জানি? এটা কিন্তু জানি না। তাহলে এটাকে এক্স কেজি ধরে নিচ্ছি আমরা, এক্স ইন্টু এটা কত
চিনি আছে কত 10%, তাহলে x কেজি 10% হচ্ছে আমার চিনি। ফাইনালি এবার কি আমরা মিশায় ফেলতেছি, তো মিশায় যখন ফেলবো চিন্তা করেন তো, প্রথম মিশ্রণে 80 কেজি, 80 প্লাস পরেরটাই ধরছি x, ঠিক আছে, এবং এটা কত পার্সেন্ট হবে 20%, তো 80 প্লাস x ইন্টু এটা হচ্ছে 20%। এই ইকুয়েশনটা বুঝেন নাই কে কে বলে? ভাইয়া আরেকবার একটু। আবার বলি, খেয়াল করেন কনসেপ্টটা বুঝছেন তো, যে দুইটা শরবত আমার ধরেন দুইটা গ্লাস আর কি পাশাপাশি, ঠিক আছে, দুইটা গ্লাস বা দুইটা ড্রাম চিন্তা করতে পারেন, যেহেতু ওজনগুলো অনেক বড় বড় দেওয়া আছে। বলছে প্রথম যে মিশ্রণটা আছে চিনির শরবতটা, সেখানে চিনি আছে 25%। 80 কেজি হচ্ছে চিনির শরবত, সেখানে চিনি আছে কত 25%। তাহলে সোজা কথা সেখানে চিনির পরিমাণ যদি আমি বের করতে চাই 80 ইন্টু 25% দিলেই কি আমার এই প্রথম বালতি বা প্রথম ড্রামে চিনির পরিমাণ বেড়ে যাবে না? এটা কি বুঝছেন হ্যাঁ। সবাই? ওকে, নাইস, গেল। এইবার দ্বিতীয় মিশ্রণে আসেন, যে আরেকটি শরবতের মিশ্রণে চিনি আছে 10%, ঠিক আছে, তাহলে সেই আরেকটি শরবত মানে 2 নাম্বার ড্রামে এবার আসেন, 2 নম্বরের টোটাল শরবত কত এটা কি জানেন? না, এটা দেয়া নেই। প্রথমটাতে কিন্তু টোটাল শরবত 80 বলছে, এর মধ্যে চিনি আছে 25। দ্বিতীয়টা টোটাল শরবত কত জানি না, চিনি আছে 10%, তাহলে ধরে নিলাম x, ঠিক আছে, ধরে নিলাম একটা রাশি x, তাহলে x যদি টোটাল হয় এর মধ্যে চিনি আছে কত 10%। এতটুকু বোঝা গেছে? জি ভাইয়া। এটা হচ্ছে ফার্স্ট যে বোতল আছে, এটা হচ্ছে ফার্স্ট বোতলের চিনি, এটা হচ্ছে সেকেন্ড বোতলের চিনি। এখন এদের যোগ দিলে কি আমরা টোটাল চিনি পেয়ে যাব না? এখন টোটাল চিনির ক্ষেত্রে কি হবে দেখেন, দুটো যখন মিক্স করব তখন এই 80 কেজি শরবত আর এখানে x কেজি শরবত, টোটাল মিলে কত কেজি শরবত হবে 80 প্লাস x, ধরা গেছে এটা। এবং এখানে তার চিনি পরিমাণ কত হবে, এই 80 প্লাস x এর 20%, সো ইন্টু 20%। এবার কি বুঝতে পারছেন? না ভাইয়া, আরেকবার বলেন। আবার প্রথম মিশ্রণের চিনি, দ্বিতীয় মিশ্রণের চিনি এবং দুইটা মিলাইলে এটা হচ্ছে টোটাল চিনি। প্রথম মিশ্রণে শরবত হচ্ছে 80 কেজি, চিনি আছে কত 25%, তাহলে চিনি পরিমাণ কত 80 এর 25%, একটা রেজাল্ট আসবে যাই হোক। সেকেন্ড বোতলে মিশ্রণ কত জানি না, x কেজি ধরে নিলাম, চিনি আছে তার কত 10%, তাহলে x এর 10% হইলো। এবার যখন মিশাবো তখন টোটাল শরবত আছে কত, প্রথমটায় 80 পরেরটায় x, তাহলে 80 প্লাস x, আর চিনি আছে কত এর 20%, তাহলে 80 প্লাস x এর 20%। ক্লিয়ার। ওকে, নাইস। তাহলে এখন হচ্ছে আমরা ক্যালকুলেশনে চলে যাব। জাস্ট যে 80 ইন্টু 25% মানে কত 25/100 প্লাস এক্স এর 10% মানে কত, ওই যে জাস্ট 10/100 ইকুয়াল টু এদিকে 80 প্লাস এক্স 20% মানে কত 20/100। আর কিছু না, এখান থেকে আমাদের কাজ কি জাস্ট এক্স এর ভ্যালুটা খুঁজে বের করা, তাই তো। এখান থেকে আমরা ক্যালকুলেশন জাস্ট আগাবেন যে 80 ইন্টু 25/100 আমরা ধরলাম, দুই পাশ থেকে আমরা নালিফাই করে দিচ্ছি আর কি। তাহলে 80 গুণ 25 কত, 80 গুণ 10 হচ্ছে 800, 20 হচ্ছে 1600, আরো 5 এর জন্য 400 মানে 2000 প্লাস এটা কত 10x ইকুয়াল টু 80 আর 20 কত 1600 প্লাস 20x, তো 20 আর 10 মিলে 10x আর এটা হচ্ছে 400, তাহলে x এর ভ্যালু হচ্ছে 40। সোজা কথায় এই যে x যেটা সেটা হচ্ছে আমার কত 40 কেজি। বুঝতে পারছেন? আশা করি এটা টাইম দিয়ে ফেলছে এনাফ, ইকুয়েশনটা বুঝতে পারলেই আপনাদের মেইন কাজ শেষ। ওকে, তাহলে শতকরা রিলেটেড কিছু ম্যাথ আমরা দেখলাম। এখন আমরা দেখবো কিছু ছোটখাটো লাভ এন্ড ক্ষতি রিলেটেড ম্যাথ। লাভ ক্ষতির ম্যাথ আপনারা সবাই আশা করি যে মানে ছোটবেলায় করছেন বা চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু লাভ ক্ষতি রিলেটেড ছোটখাটো ম্যাথ দেখবেন যে ইভেন্চুয়ালি আসতেছে একটা পর একটা। তো এখানে আর কিছুই না, শুরুতে ফর্মুলা গুলো দেখানোর চেষ্টা করছে আর কি, কিন্তু এগুলো আসলে মুখস্থ করার চেয়ে অঙ্কে গিয়ে যদি রিয়ালাইজ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। জাস্ট ওরা ক্রয় মূল্যটাকে কস্ট প্রাইস বা সিপি বলতেছে, বিক্রয় মূল্যটাকে এসপি বলতেছে, তাহলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি এটা ফর্মুলা আকারে দেখানোর চেষ্টা করতেছে আর কি। কিন্তু আমার সাজেশন হচ্ছে জাস্ট অঙ্কে ঢুকলে আপনি নিজে লাভ বা ক্ষতি খুব
মানে ছোটবেলা থেকেই কিন্তু আমরা বুঝি যে কত টাকা বেচলে আমাদের লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে। সো এটা ফর্মুলা দিয়ে মুখস্থ না করে জাস্ট মানে ম্যাথটা বোঝা ট্রাই করেন, তাহলে দেখবেন যে হয়ে গেছে। একদম শুরুতে আমরা ইজি থেকে আগাবো আর কি। প্রথম হচ্ছে একটা ঘড়ি বিক্রেতার কথা আর কি। একজন ঘড়ি বিক্রেতা, সে একটা ঘড়ি কিনছে কত টাকা দিয়ে? 1200 টাকা দিয়ে সে একটা ঘড়ি কিনছে। আপনি নিজেকে চিন্তা করবেন, লাভ ক্ষতির অঙ্ক করার সময় অলওয়েজ নিজেকে ওই লোকের জায়গায় চিন্তা করবেন। ধরে নেবেন আপনি সেই বিজনেসম্যান, তাহলে আমি একটা ঘড়ি কিনলাম 1200 টাকা দিয়ে, কত টাকায় বেচলে আমার লাভ হবে? কত? 17.5% লাভ করতে হবে, সোজা কথা। তার মানে আপনি যদি নিজে ব্যবসা করে থাকেন তাহলে চিন্তা করেন তো, যে 100 টাকায় কোনো জিনিস কিনলে, 100 টাকায় কিনলে সেটা বেচতে হবে কত? 117 টাকা 50 পয়সা, তাই তো? তার মানেই তো আমার 17%, 17.5% লাভ হবে। তো 100 টাকায় কিনলে বেচতে হবে 117 টাকা 50 পয়সা, তাহলে 1 টাকায় কিনলে সেটা বেচতে হবে কত? 117.50/100। আর 1200 টাকায় কিনলে কত? 1200 দিয়ে গুণ, ব্যাস। এটা হচ্ছে একদম বেসিক অঙ্ক। যদি আমি বলি এর চেয়ে বেসিক অঙ্ক আর নাই লাভ ক্ষতির অঙ্ক বোঝার জন্য। 1410 টাকা হচ্ছে বেচতে হবে। যদি আপনি 1200 টাকা দিয়ে কিনে থাকেন তাহলে টোটাল 17.5% লাভ হবে এখানে, ঠিক আছে? এটা একদম মানে বেসিক একটা ম্যাথ আর কি। এরপরে এই জিনিসগুলো আসবে যে এতটা কমলা বিক্রি করছে, হ্যাঁ, এবং এখানে বলবে যে 100 টাকায় 25টা কলা কিনছে আর 20টা বিক্রি করছে, তাহলে শতকরা লাভ কত? বা কমলা কিনছে, কমলা বিক্রি করছে, তাহলে শতকরা লাভ কত? এই টাইপটা হচ্ছে খুব কমন একটা টাইপ। আচ্ছা, তাহলে দেখেন এটা আমরা কিভাবে আগাবো। 100 টাকায় সে কি করছে? 15টা করে কিনতে পারছে। আবার আপনি নিজেকে চিন্তা করেন, আপনি বাজারে 100 টাকা নিয়ে গেছেন, সে 100 টাকাতে আপনাকে কমলা দিচ্ছে কয়টা? 15টা। নাইস। এখন সে কমলা আপনি নিজে আবার বিক্রি করতে বসছেন, আপনি 12টা বেচেই সে 100 টাকা তুলে ফেলতে পারছেন। তাহলে লজিক্যালি কি আপনার হাতে 12টা বাদ দিলে আরো 3টা কমলা কি রয়ে গেছে না? এই 3টা কমলা বেচেই হচ্ছে আপনার এবার প্রফিটের অংশটুকু আপনার আর্ন করতে হবে, তাই তো? তার মানে আপনি প্রফিটে যে চলে গেছেন এটা তো বুঝতে পারছেন, যেখানে ক্ষতি হওয়ার কোনো চান্স নাই, এখানে অলওয়েজ লাভ হবে। 15টা কমলা আপনি কিনছিলেন 100 টাকা দিয়ে, 12টা কমলা বেচেই 100 টাকা উঠে গেছে, বাকি 3টা দিয়ে আপনি প্রফিট করবেন। আচ্ছা, জানতে চাইছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে ক্ষতি হওয়ার কোনো চান্স নেই, এখানে কি হবে? অলওয়েজ লাভই হবে। তাহলে আমাদের কাজ কি? কিছুই না, আমরা একটা ইউনিট প্রাইসে চলে যাব, যে একটা কমলা কিনতে কত লাগছে, একটা কমলা কিনতে কত টাকা খরচ হয়েছে, আর একটা কমলা বেচে আমি কত টাকা পাইছি। তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকায় 15টা, তাহলে একটার দাম কত? 100/15। বা যদি কাটাকাটি করেন তাহলে 20/3 বড় জোর এত টাকা। আচ্ছা, একটা কমলা বেচে আমি কত পাইছি? 100 টাকায় 12টা, তাহলে 100/12 বা 25/3 বড় জোর। আচ্ছা, তাহলে বেচে পাইছি হচ্ছে আমি 25/3 টাকা, আর আমি কিনছি হচ্ছে 20/3। তাহলে এখান থেকে কি দুইটা মিলে আমি কি লাভ বের করে ফেলতে পারবো না? যে একটা কমলে আমার লাভ কত হয়েছে? 25/3 মাইনাস 20/3। 3 নিচে কমন থাকবে, 25 20 মানে 5। তাহলে 5/3 টাকা কি একটা কমলা বেচে আমি লাভ করতেছি। এখন আমার কাজ হচ্ছে জাস্ট সেটাকে 100তে নিয়ে যাওয়া। তাহলে আমি কিনছিলাম কত দিয়ে? আমরা লাভ হিসাব করি কিন্তু অলওয়েজ ক্রয় মূল্যের উপরে। তাহলে 20/3 টাকা দিয়ে একটা কমলা কিনে আমি সেখানে লাভ করছি কত টাকা? 5/3 টাকা। তাহলে আমি যদি 1 টাকা দিয়ে সে কমলাটা কিনি তাহলে লাভ করবো কত? আর 100 টাকা দিয়ে যদি কিনি তাহলে লাভ করবো কত? সেটা হচ্ছে আমার পার্সেন্টেজ আকারে আসবে, তাই তো? তাহলে এটা হচ্ছে 5/3 ডিভাইডেড বাই 20/3, তাহলে উল্টা করলে 3/20 এরকম আসবে। ফাইনালি 100 গুণ হয়ে যাবে। তাহলে একবারে যদি লিখি 5 উপরে 3 আর একটা 100 পার্সেন্টেজে, আর নিচে হচ্ছে একটা 3 একটা হচ্ছে 20, কাটা 5 20 100 5 5 25 টাকা বা 25% আমি বলতে পারি, যেহেতু 100 হিসাবে আছে। এবং কি হবে? অবশ্যই লাভ হবে। বুঝতে পারছেন কনসেপ্টটা? এই জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে নলেজ গুলো আপনাদের লাগবে। তো 100 টাকায় 15টা কিনবো, 100 টাকায় 12টা বেচবো, বা 100 টাকায় 10টা কিনে 100 টাকায় 5টা বেচবো, এই টাইপের মানে হচ্ছে আপনি ইউনিট প্রাইস। এখানে অলওয়েজ কোথায় চলে আসবেন? ইউনিট প্রাইস। মানে একটা কিনতে কত লাগছে এবং একটা বেচতে কত আমি পাইছি, সেই একটা হিসাবে আমাদের আসতে হবে। তাহলে সেখান থেকে আমি 100 হিসাবে চলে যেতে পারবো। 15টা 12টা এখানে ঝুলে রেখে কিন্তু লাভ নেই, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন এখানে। এটা আবার সে মজার অঙ্ক,
মুখে করে ফেলতে পারবেন। কোন একটা জিনিস নির্মাতা যে বানাইতেছে সে 20% লাভে বিক্রি করছে খুচরার কাছে, খুচরা বিক্রেতা আবার ওটার উপরে 20% লাভ করছে। যদি সেটা নির্মাণ খরচ 100 হয়, না বললে আমরা 100ই ধরতাম যেহেতু পার্সেন্টের অঙ্ক, তাহলে খুচরা মূল্য কত? তাহলে 100 টাকা দিয়ে কে কিনছে? নির্মাতা, সেটার উপর 20% লাভ করছে, তাহলে সেটার দাম কত হলো? 120 টাকা। 120 টাকা দিয়ে সেটা গেল হচ্ছে কার কাছে? খুচরা বিক্রেতার কাছে গেল। খুচরা বিক্রেতা এই 120-এর উপরে আবার 20% লাভ করছে, তাহলে 120-এর 10% মানে 12, 20% মানে 24, তাহলে 120 প্লাস আরো 24 টাকা লাভ করে সে 144 টাকা দিয়ে হচ্ছে বিক্রি করছে। তাহলে এটা কি তার খুচরা মূল্য না? সেইটাকে বলে হচ্ছে কনজিকিউটিভ প্রাইসিং। মানে আপনি নির্মাতা যে সে 10% লাভে বিক্রি করবে পাইকারির কাছে, পাইকারি 10% বিক্রি করবে খুচরা কাছে, খুচরা আবার দেখা গেল 20% বিক্রি করবে আরেকজনের কাছে। তো কনজিকিউটিভ প্রাইসিং এ আমরা শুরুটা 100 ধরবো, 120% ধরলাম 120, এরপরে কিন্তু 120-এর উপরে অ্যাপ্লাই হবে পরের গুলা 144। যদি সে গিয়ে আরো কারো কাছে বেচতো ধরলাম 10% লাভে, তাহলে 144 ইন্টু তার 10% মানে 14 টাকা 4 পয়সা, সেটা হচ্ছে অ্যাড হইতো এখানে, অ্যাড হয়ে গুণ না, এখানে অ্যাড হয়ে তারপরে সেটা পরবর্তী কনজিউমারের কাছে যাইতো। বুঝতে পারছেন হিসাবটা? তো আমরা কনজিকিউটিভ প্রাইসিং করবো, 100 ধরে আসলে 120, 120-এর উপর আবার 20%, 144, তার উপর আবার 10%। তো কনজিকিউটিভলি আমরা এভাবে অ্যাপ্লাই করতে যাব, ফাইনাল রেজাল্ট যা হয় তাই। যেগুলো আমরা একদম দেখা মাত্র মুখে করে ফেলবো, 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমাদের অ্যান্সার দিয়ে ফেলতে হবে। ওকে, এরপর অঙ্কে কি আছে? একটা মার্বেলের ম্যাথ। কি বলছে? টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। টাকায় মানে কি? আসলে হচ্ছে 1 টাকায়, বুঝছেন তো? টাকায় বলা মানে ধরে নেবেন যে 1 টাকায়, 1 টাকায় কয়টা মার্বেল? 5টা মার্বেল। 1 টাকায় 5টা মার্বেল যদি বিক্রয় করি তাহলে ক্ষতি হয় হচ্ছে 12%। আর তাহলে যদি 10% লাভ করতে হয় তাহলে 1 টাকায় কয়টা বিক্রয় করতে হবে? মানে আপনাকে দুইটা কম্পারিজন দিয়ে দিছে। 1 টাকায় যদি 5টি করে মার্বেল বিক্রি করেন তাহলে 12% ক্ষতি হয়ে যায়। তাহলে 1 টাকায় নিশ্চয়ই 5টা মার্বেল বিক্রয় করা যাবে না, তার চেয়ে আরো কম বিক্রয় করতে হবে। তাহলে সেই কম কত বিক্রয় করলে সেখানে আপনার 10% লাভ হবে? মানে 12% ক্ষতির জায়গায় উল্টা আরো 10% লাভ করতে হবে। তাহলে মার্জিনটা কত হলো? টোটাল 22% মার্জিন হচ্ছে আপনার রিচ করা লাগবে। আচ্ছা, তাহলে এখানে আমরা হিসাবটা কিভাবে করব? আবারও সেই মানে যেহেতু বলছে টাকায়, সো 1 টাকার সেই হিসাবে হচ্ছে আমার চলে যেতে হবে সোজা কথা। 12% ক্ষতি হয়, তাহলে আপনি চিন্তা করেন তো যে যদি ক্রয় মূল্য হয়ে থাকে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য আপনার কত হয়ে যাবে? 88 টাকা। প্রথম কেসে যেহেতু বলছে 12% ক্ষতি, ঠিক আছে? আর ক্রয় মূল্য আমরা অলওয়েজ কত ধরি? 100 টাকা ধরি, তাই না? ক্রয় মূল্য 100, তাহলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? বিয়োগ হয়ে যাবে 100 থেকে 12 টাকা কমে করলো 10% লাভ। তাহলে 10% লাভ মানে কি? এবার বিক্রয় মূল্য কি হবে আমার জন্য ভালো? 100 টাকা দিয়ে কিনছি, আরো 10 টাকা লাভ করে আমি ভাইয়া 110 আপনার টাকা কথা আবার কি কাট করব? কাট করে আসতেছে। সেল করব। তাহলে প্রথম কেসে 88 টাকা বিক্রয় করতেছিলাম, আর সেকেন্ড কেসে লাভ হয় আমার কত? হ্যাঁ বলেন, ঠিক আছে না এখন? এখন ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওই যে ফোনে কল আসলে হটস্পটে হচ্ছে একটু এটা আমরা বের করলাম। এখন আমাদেরকে বের করতে হবে কি ফাইনাল ডেস্টিনেশনটা। চিন্তা করেন 1 টাকায় কয়টা বিক্রয় করতে হবে? ঠিক আছে, 10% লাভ করতে হলে 1 টাকায় কয়টা বিক্রয় করতে হবে? তাহলে আমার সেই 1 টাকার হিসাবে যাইতে হবে। তাহলে চিন্তা করেন তো যে ক্ষতি যখন হচ্ছে, প্রথম কেসে তো ক্ষতিতে বিক্রয় মূল্য যখন নাকি 88 টাকা, বিক্রয় মূল্য যখন 88 টাকা, তখন লাভে আমার বিক্রয় মূল্য কত হয়? 110 টাকা না? এই লাইনটা তো বুঝতেছেন যে ক্ষতিতে বিক্রয় মূল্য 88 টাকা,
টাকা থেকে আনতে হবে লাভে বিক্রয় মূল্য 110 টাকা, তাহলে 1 টাকা থেকে আমার লাভ কত হবে? 110/28, তাহলে আমার লাভ কত হচ্ছে এদিকে 1.25 টাকা। এখন আপনি উল্টা চিন্তা করেন যে এই ক্যালকুলেশনটা কার জন্য? 5টা মার্বেলের জন্য ছিল। সো 1.25 লাভ করতে হলে আপনি মার্বেল বেচতেছিলেন কয়টা? 5টা। আর আমার ফাইনাল শর্ত দিছে যে 1 টাকা যদি আমি লাভ করতে চাই, 1 টাকা যদি লাভ করতে চাই তাহলে মার্বেল বেচতে হবে কয়টা? সো 5/1.25। এটা উল্টা করে মানে ক্যালকুলেশন করলে দেখবেন রেজাল্ট চলে আসবে কয়টা? 4টা। যেটা আমি শুরুতেই আমরা গেস করে নিছিলাম যে 5টা বেচাতে যেহেতু ক্ষতি হচ্ছে, তাইলে আমাদের লাভ করতে হলে কমায় বেচতে হবে, এতগুলোতে বেচা যাবে না। তো অবশ্যই 5-এর ছোট কেউ হবে। তো ফাইনালি ক্যালকুলেশন করে দেখলাম যে আসলে 4টা মার্বেল বিক্রি করলেই হচ্ছে আমার 10% লাভ উঠে আসতেছে। আরো ম্যাথ বাকি, ওই যে আবার সেম টাইপের টাকায়, তো 1 টাকায় 1 ডজন কলা বিক্রি করলে 25 ক্ষতি হয়, তাহলে 50% লাভ করতে হলে কয়টা কলা বেচতে হবে? এটা কিন্তু সেম টাইপ, ওই যে শুরুতে আমরা সেম টাইপের দুইটা রাখছিলাম না, কারণ কি এগুলো পরীক্ষায় বেশি বেশি আসে, এই জন্য আমি এগুলোতে সেম টাইপের দুইটা রাখছি যাতে স্লাইডের ম্যাথ গুলা সলভ করতে গিয়ে অ্যাটলিস্ট হচ্ছে মানে আপনাদের এগুলো প্র্যাকটিস হয়ে যায় আর কি। আর কিছু করেন বা না করেন, স্লাইডের গুলা করতে গিয়ে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। মানে এখানে সঠিক উত্তর দেওয়া আছে 6টা, তো ক্যালকুলেশন করে অবশ্যই দেখবেন যে অ্যান্সারটা মিলতেছে কিনা। আচ্ছা, এরপর আমাদের আরেকটা পরিচিত টপিক সুদ আসল। ভাই আর কিছু সুদ বলতে আসলের কি ম্যাথ। 9-10 এর হ্যাঁ, বলেন। ম্যাথে করা লাগবে? আর সে মানে কি 9-10 এর ম্যাথ বই করা লাগবে? এবার আপনার কথা একটু আটকে গেছিল মনে, আবার বলবেন? না মানে এক্সট্রা করে মানে এই স্লাইডটা ছাড়া কি আর কোনো ম্যাথ বলতে হচ্ছে ম্যাথ বইগুলো দেখা লাগবে নবম দশম শ্রেণী? চাইলে নবম দশম বা অষ্টম সপ্তম অনেকগুলো ম্যাথ বই দেখা যায়, কিন্তু যদি টাইম অত না থাকে হাতে, আমি যেটা সাজেস্ট করব যে ম্যাথের কিছু বেসিক বই আছে না, ধরেন খাইরুলস বা ফেনমস, হ্যাঁ এগুলাতে ঢুকে দেখবেন যে প্রচুর ম্যাথ, মানে এক একটা চ্যাপ্টারে হচ্ছে আপনার 800-900 ম্যাথ। আপনার গোল কিরকম আমি জানি না, যদি হাতে আপনার একটু টাইম থাকে 4-5 মাস, হ্যাঁ, এবং আপনি যদি একটা লং রান দিতে চান যে আমি গভর্নমেন্ট জব মোটামুটি মানে বিসিএস পর্যন্ত গিয়ে থামবো, আর এর আগে যতগুলো গভর্নমেন্ট জব আছে ব্যাংক এবং ব্যাংক ছাড়া যা যা আছে আমি সবগুলো ট্রাই করতে চাই, তাহলে আমি বলবো যে একটু বেশি টাইম নিয়ে একবারে 4-5 মাসে ম্যাথের বেসটা শক্ত করা উচিত। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ফেনমস অথবা খাইরুলস দুইটা যে কোনো একটা বই নিয়ে 800-900 ম্যাথ দিয়ে ঘাবড়ানো যাবে না, এর মধ্যে টাইপ আসলে লিমিটেড, প্রত্যেকটা টাইপ আপনার আত্মস্থ করতে হবে আর কি, যদি টাইম হাতে থাকে। আর যদি টাইম কম থাকে তাহলে স্লাইডের ম্যাথটা করে আপনি হচ্ছে কোশ্চেন ব্যাংকে চলে যাবেন সরাসরি, যে আমার তো টাইপ সলভ করার টাইম নেই, তখন হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংকে চলে যেতে বলি, কোশ্চেন ব্যাংক সলভ করে একটা এভারেজ আইডিয়া নিয়ে হচ্ছে পরীক্ষা হলে চলে যেতে। বুঝতে পারছেন? জি জি 47তম বিসিএস এর জন্য কি টাইমটা হবে না মানে এখন থেকে শুরু করলে? হ্যাঁ, মানে আপনি যদি ম্যাথের প্রিপারেশন একদম জিরো থাকে এখন, তাহলে কিন্তু খুব একটা টাইম হাতে নাই, কিন্তু যদি জিরো না হয়ে মোটামুটি একটা লেভেলে থাকে, তাহলে আমি সাজেস্ট করবো যে বইগুলো একটু নাড়াচাড়া করবেন, বইয়ের ম্যাথগুলো করলে আপনার কনফিডেন্সও বাড়বে এবং তাড়াতাড়ি সলভ করার একটা ক্যাপাবিলিটি হবে। যত বেশি ম্যাথ করবেন তত রান টাইম কমে আসবে। আচ্ছা, ওকে, আমাদের আজকে লাস্ট টপিক হচ্ছে এই যে সুদ আসলের ম্যাথ। সুদ আসল, আসলে এখানে আমরা দুইটা টাইপের ম্যাথ পড়বো, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি। এই দুই টাইপের ম্যাথ হচ্ছে আমাদের আসে। তো এখানে প্রথম যে ফর্মুলাটা দেওয়া আছে এটা হচ্ছে কি সরল সুদের ফর্মুলা, সবাই দেখে হয়তো বুঝতেছেন, I = PNR / 100। এটা দিয়ে আমরা আই যেটা মানে সরল সুদ, এই সুদের পরিমাণটুকু আমরা জানতে পারি। PNR মানে কি? পি হচ্ছে ক্যাপিটাল বা মূলধন যত টাকা আমি নিলাম বা আসল যে কথাই বলেন সেটা, আর হচ্ছে সুদের রেট, আর এন হচ্ছে কি কত বছর সময়ের জন্য আমি সেটাকে অ্যাপ্লাই করলাম, কারণ সুদের রেটটা কিন্তু আপনার থাকবে অ্যানুয়ালি, বার্ষিক এত % সুদ, সো এনটাও কি হবে বছরে হবে, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। / 100 করলেই আমার আয়ের ভ্যালু বা সুদের পরিমাণটা আমি পেয়ে যাব। এটা কার ক্ষেত্রে গেল? সরল সুদের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসেন চক্রবৃদ্ধির জন্য, তাহলে এটা কিন্তু সরল সুদ, এটা হচ্ছে সরল সুদ।
চক্রবৃদ্ধির জন্য ফর্মুলাটা একটু ডিফারেন্ট। চক্রবৃদ্ধির জন্য আমরা একবারে সুদ আসল একবারে পেয়ে যাব, এটাকে একবারে এভাবে লেখে না, সুদ আসল একবারে পাবো কিভাবে, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা সুদ আসল সহ একবারে পেয়ে যাব। এবং সেখান থেকে যদি আমরা চাই যে শুধু চক্রবৃদ্ধি সুদ, যেটা চক্রবৃদ্ধির সুদ, যদি এই অংশটুকু শুধু বের করতে চাই, তাহলে কি যে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা করে সুদ আসল একবারে পাইছি, এখান থেকে আবার ক্যাপিটালটা বিয়োগ দিয়ে দিব। তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দিলে কিন্তু পার্থক্যটা একটু বলে দিয়ে। কিসের পার্থক্য? সরল সুদ আর চক্রবৃদ্ধি। মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মেইন পার্থক্যটা, এটা একটু বলে দিন। আমি যদি 100 টাকা ধরেন ধার নেই, হ্যাঁ, ব্যাংক থেকে, তাহলে সরল সুদ মানে হচ্ছে যে 100 টাকায় কত সুদ আসবে সেটা 1 বছরের হিসাব করে ওইটাকে আমি কিস্তি হিসেবে দিব। হ্যাঁ, ধরে নেন যে 100 টাকায় আপনার হচ্ছে 10% হচ্ছে ইন্টারেস্ট দিতে হবে, তাহলে 10% করে এটা কত হবে, 110 টাকা হয়ে যাবে সুদ এবং আসল মিলে সরল সুদের ক্ষেত্রে। এবার সেই 110 টাকাকে আপনি হচ্ছে 12 ভাগ করে প্রতি মাসে ধরেন কিস্তি হিসেবে দিতে থাকবেন, এটা হচ্ছে সরল সুদের হিসাব। এখন ধরেন চক্রবৃদ্ধি মানে কি, যে আপনার প্রথমে 100 টাকা ছিল আসল, এটার উপর 10% সুদ অ্যাপ্লাই হয়ে 110 টাকা হইলো, ধরেন আপনি এটা পরিশোধ করতে পারলেন না, চক্রবৃদ্ধিতে তখন ক্যাপিটাল হয়ে যাবে 110 টাকা, সে 110 টাকার উপর আবার সুদ অ্যাপ্লাই হবে। 110 আর 10% মানে কত, 11 টাকা, তখন হবে 121। এই 121-এর উপরে আবার সুদ অ্যাপ্লাই হবে, বুঝতেছেন? মানে সুদ এবং আসল মিলে পরবর্তী স্টেজের জন্য হয়ে যাবে কি, মূলধন। মানে এটা ক্রমশই বাড়তে থাকবে, এই জন্য এটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি, চাকরিক হারে এটা বাড়বে। আর সরল সুদের ক্ষেত্রে ক্যাপিটাল অলওয়েজ ফিক্সড, জাস্ট সুদটা হচ্ছে ক্যালকুলেট হবে। বুঝাতে পারছি? জি ভাই। সো আমার ফর্মুলা আসলে তিনটা, সরল সুদের ক্ষেত্রে একটাই ফর্মুলা, আই ইকুয়ালস টু পিএনআর বাই 100। চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদ আসল পুরাটার ফর্মুলা হচ্ছে এটা। আর যদি শুধু সুদের পরিমাণ বের করতে চাই, তাহলে এইটা থেকে মূলধনটা বিয়োগ দিয়ে দিলে আমরা হচ্ছে শুধু চক্রবৃদ্ধির সুদ এই অংশটুকু পেয়ে যাব। ব্যাস, এই চ্যাপ্টারে আমাদের আর প্যারানোর কিছু নাই। তাহলে আমরা যদি একটু দেখি যে অঙ্কগুলো কি টাইপের ম্যাথ আসে, দুটা পাশাপাশি রাখছি যেহেতু ইজি ইজি ম্যাথ। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর মুনাফা মূলধন কত হবে? মানে কি মুনাফা এবং মূলধন একসাথে করে যেহেতু কিছু বলে নাই, তার মানে এটা সিম্পল ইন্টারেস্টের ম্যাথ হবে। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু বলে দেয় এটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা আগে শুধু মুনাফাটুকু বের করবো, আই ইকুয়ালস টু কি পিএনআর বাই 100। তাহলে পি কত, ক্যাপিটাল 10,000, 10,000, এন কত বলছেন 9 মাস। এখন বলেন তো 9 মাসটাকে আমি 9 হিসেবে ব্যবহার করতে পারবো এখানে? 9 মাসকে কিন্তু 9 বসাইতে পারবো না, কারণ ওই যে এন কি হবে, ইয়ার। সো এটাকে 9/12 করে কিন্তু বসাইতে হবে, বুঝতে পারছেন জায়গাটা? সো এন এর ভ্যালু অলওয়েজ হবে কি ইন টার্মস অফ ইয়ার। আর কত, 6% হারে, তো কিছু না বলা মানে এটাই হচ্ছে অ্যানুয়াল রেট। সো এই হচ্ছে আমার 6% ডিভাইডেড বাই 100। তাইলে হচ্ছে আমি একবারে পেয়ে যাব কি, আমার আয়ের পরিমাণটুকু। এখন এই আয়ের সাথে আমি যেহেতু বলছে মূলধন সহ কি করতে হবে, এখানে অ্যাড করতে হবে। তাহলে 10,000 এটার সাথে যোগ করে আমরা একবারে সুদ আসলটা পাবো। সো এটা জাস্ট ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করলে প্রবাবলি এখানে 450 টাকা আসার কথা। তাহলে এই আই এবং পি মানে মুনাফা মূলধন মিল একবারে কত হবে, 450, আর এদিকে হচ্ছে 10,000। তো টোটাল হবে 10,450 টাকা। বুঝতে পারছেন? যেহেতু সরল সুদ ছিল এই জন্য আয় আলাদা করে বের করে নেওয়া লাগছে আর কি। আচ্ছা, এবার উল্টা করে আবার জানতে চাইতে পারে যে 100 টাকা 5 বছরের জন্য অ্যাপ্লাই করছি, করার পর সুদ আসল মিলে 200 টাকা আমরা পাইছি, সুদের রেটটা কত? চক্রবৃদ্ধি বলে নাই, তাহলে আবার একটাই ফর্মুলা, আই ইকুয়ালস টু পিএনআর, ঠিক আছে? এবং আর যদি পার্সেন্টে বসাই তাহলে আমার নিচে 100 দিয়ে ভাগ দেওয়া লাগবে, আর যদি আর দশমিকে বসাই তাহলে লাগবে না, ধরে নিলাম পার্সেন্টে বসাবো। আই কত, আই হচ্ছে মুনাফা। দেখেন 100 টাকা ক্যাপিটাল নিয়ে আমি মাঠে নামছি, 5 বছর পরে সুদে আসলে 200 টাকা পাইছি, তাহলে 200 থেকে 100 বাদ দিলে সুদের পরিমাণও কত, 100 টাকা না? তো আয়ের ভ্যালু হচ্ছে 100। ক্যাপিটাল কত, যেটা শুরুতে নিয়ে নামছে সেটাও 100।
এন কত 5 বছর মানে 5 আর কত সেটা আমার বের করতে বলছে সুদের হার নিচে আবার 100 কাটা তাহলে 5 দিয়ে 100 কে ভাগ দিলে কত 20 আর এর ভ্যালু হচ্ছে 20%। বুঝতে পারছেন? সো এই সরল সুদের ক্ষেত্রে একটাই ফর্মুলা, কখনো সুদ জানতে চাবে, কখনো ক্যাপিটাল জানতে চাবে, বাকি সব ডাটা দিয়ে দিবে, কখনো সুদের হার জানতে চাবে, কিন্তু বাকি সব তথ্য আপনাদেরকে দেওয়া থাকবে। সো ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এরপরে ম্যাথে কি বলছে যে সুদের রেট যদি 7% থেকে কমে 5% হয়ে যায় তাহলে এক ব্যক্তির আয় 5 বছরে কত টাকা কমে? 70 টাকা কমে যায়। মানে ওই যে অনেকে ব্যাংকে রেখে ইন্টারেস্ট নেয় না, টাকার ইন্টারেস্ট কিন্তু অনেকে মানে আর্ন করে, এটাই তাদের আর্নিং সোর্স। তো বলছে যদি 7% ইন্টারেস্ট থাকতো তাহলে সে যে টাকা পাইতো 5% হওয়াতে 5 বছরে সে ইন টোটাল 70 টাকা কম পাইছে। তাহলে বের করতে বলছে যে তাহলে তার মূলধনটা কত। ঠিক আছে, তাহলে চিন্তা করেন তো যে 7% থেকে কমে হয়েছে 5%, তাহলে কমছে কতটুকু? কমছে কত? 2% না? 7 থেকে 5 হয়েছে, তার মানে 2% হচ্ছে তার হ্রাস পাইছে এখানে। এই 2%টা মানে কি? আসলে সে 100 টাকায় 2 টাকা করে এখন সে কম পাচ্ছে। সোজা কথা যদি আমি মিনিংটা করি, আগে 7% ছিল, তার মানে 100 টাকায় 1 বছরে সে 60 টাকা পাইতো সুদ। এখন সে 100 টাকায় 1 বছরে 5 টাকা পায়, তাহলে সে এখন তার কমছে কত? 100 টাকায় 1 বছরে 2 টাকা কমে গেছে। আর আমাদের হিসাবটা কি 5 বছরে না? তাহলে 100 টাকায় 5 বছরে তার কত কমছে? 5 ইন্টু 2 মানে 10 টাকা তার কি হয়েছে এখান থেকে কমে গেছে। আসল কত ধরে? 100 টাকা ধরে। তার আসল কি 100 টাকা? তার মূলধন কিন্তু 100 টাকা না। সেটা কত আমার সেটা কি করতে হবে? বের করতে হবে। এখন আমি উল্টা করে ঐকিক নিয়ম দিব। 10 টাকা কমছে যখন নাকি মূলধন 100 টাকা, তাই তো? তাহলে এখন 1 টাকা যখন কমবে তখন মূলধন কত? আর ফাইনালি কমছে কত? 70 টাকা। 70 টাকা যখন কমবে তখন মূলধন কত? তো বোঝাই যাচ্ছে যে 10 টাকার জন্য যদি 100 হয় তাহলে 70 টাকার জন্য কত হবে? 700। অ্যান্সার হচ্ছে 700 টাকা। বুঝতে পারছেন? তো ঐকিক নিয়ম একটা জিনিস, সব অঙ্কে কিন্তু আমার ঘুরে ফিরে কাজে লাগতেছে। জাস্ট আমার দরকার হচ্ছে প্রত্যেক চ্যাপ্টারের ফর্মুলা গুলো পিক করে ফাইনালি ঐকিক নিয়ম দিয়ে অনেক অঙ্ক আমি মিলাই ফেলতে পারতেছি। তারপরে যে একটা ম্যাথে মানে চক্রবৃদ্ধি এবং সরল সুদ দুইটারই মানে কাজ হয়ে যাবে। বলছে 4% রেট, ঠিক আছে, মানে আর এর ভ্যালু হচ্ছে 4%, সমস্যা নাই। 2 বছর ধরে মুনাফা নিবা, তাহলে এন হচ্ছে 2 সবার জন্যই। বলছে শুধু মুনাফা মানে সরল সুদ, আর চক্রবৃদ্ধি মুনাফা মানে কি? এই যে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। বলছে দুটা পার্থক্য হয় 1 টাকা, তাহলে মূলধনটা আসলে কত? সেম রেটে আমি সুদ 2 বছরের জন্য রাখলাম, 2 ধরনের মুনাফার মধ্যে পার্থক্য 1 টাকা, তাহলে মূলধনটা আসলে কত ছিল সেটা হচ্ছে আমার এখন বের করতে হবে। প্রশ্নটা বুঝতে পারছেন সবাই আশা করি? এখন আমার কাজ কি? জাস্ট এখান থেকে মূলধনটা বের করা, দুইটা আলাদা আলাদা আমি কি করবো? ইকুয়েশন দিব। তাহলে ধরে নিব আগের মতো যে মূলধন কত যায় না, ধরে নিব মূলধন হচ্ছে এক্স এবং মুনাফার পার্থক্য। তাহলে সরল সুদের একটা মুনাফা আই বের করব, আবার চক্রবৃদ্ধির জন্য মুনাফা বের করব। তাহলে আগে সরল সুদেরটা বের করি। পি এন আর, পি হচ্ছে এক্স টাকা, এন হচ্ছে 2 বছর, আর হচ্ছে 4%, তার মানে 4/100। তাহলে 4/100, তাহলে আমি পার্সেন্টটা মুছে দিই। ওকে, তাহলে যদি আমি কাটাকাটি নাও করি 8x/100 বা 4x/50 বা 2x/25, এটা হচ্ছে এখানে ক্যান্সেল আউট করে আমি এই যে 4/25, তাহলে 2x/25, এটা হচ্ছে সরল সুদ পাইলাম। আচ্ছা নাইস। এবার আমি বের করব কি? চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফায় মনে আছে মেইন ফর্মুলা অ্যাপ্লাই করে আবার কি করতে হবে? মূলধনটাকে বিয়োগ দিতে হবে, r টু দি পাওয়ার n মাইনাস পি। তাহলে আমি পাবো হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, তার মানে হচ্ছে x ইন্টু 1 প্লাস আর কত? 4%, তাহলে 4/100 টু দি পাওয়ার n, n হচ্ছে 2 বছর, মাইনাস আবার x। ইজি। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন ভিতরে জাস্ট ক্যালকুলেশনটা করা। লসাগু করলে কি হবে? 100 জন উপরে 100 প্লাস 4, তার মানে 104। তাহলে 104/100, এটা কাটলে কি হবে? 52/50, আরো 2 দিয়ে কাটলে 26/25। তাহলে এক্স ইন্টু 26/25 হোল স্কয়ার মাইনাস এক্স। তাহলে একবারে হচ্ছে আমি মুনাফার যে পরিমাণটা সেটা পেয়ে যাব।
তাহলে 25 স্কোয়ার কত, 26 স্কোয়ার কত, এগুলো মনে আছে না? 25 স্কোয়ার মানে কত? 625, আর 26 স্কোয়ার মানে 676। তো 676x মাইনাস এক্স, জাস্ট লসাগু করবেন। 625 উপরে 676x মাইনাস 625x, বিয়োগ করলে রেজাল্ট চলে আসবে 51x ডিভাইডেড বাই 625। তাহলে এটা পাইছি চক্রবৃদ্ধি মুনাফা, এটা পাইছি সরল সুদের ক্ষেত্রে মুনাফা। ঠিক আছে, এখন প্রশ্ন মধ্যে কি বলছে, দুটার গ্যাপ কত? 1 টাকা। কে বড় কে ছোট বলেন তো? চক্রবৃদ্ধি মুনাফা অবশ্যই বড় হবে, যেহেতু এখানে মানে ক্যাপিটালটা ইন্টারেস্ট সহ হয়ে নতুন ক্যাপিটাল হয়ে যায়, তাহলে এটা পরিমাণটা বাড়তে থাকবে। তো চক্রবৃদ্ধি মুনাফা অবশ্যই বড়। 51x বাই 625 মাইনাস এই ইন্টারেস্ট কত? 2x বাই শুধু 25 ইকুয়াল টু কত টাকা? 1 টাকা, তাই না? এদের গ্যাপ কত? 1 টাকার গ্যাপ। আমার কাজ আর কিছুই না, জাস্ট এখান থেকে এলসিএম করে x এর ভ্যালুটা বের করা। এটা 51x, আর এটা লসাগু করার পরে হবে 50x ইকুয়ালস টু 1, তার মানে x ইকুয়াল টু 625। তাহলে মূলধন ছিল কত? 625 টাকা। বুঝতে পারছেন? এই ক্যালকুলেশনটা যদি বুঝতে পারেন, তার মানে চক্রবৃদ্ধি মুনাফা, সরল সুদ সবগুলো সম্পর্কেই কনসেপ্ট হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে এগুলো আবার খুব সিম্পল ম্যাথ, যে 8% মুনাফায় আমি কত টাকা জমা রাখলে 2 বছর পরে এটা মানে 5200 টাকা হবে। জাস্ট সেই ফর্মুলাটা, যে দেখেন চক্রবৃদ্ধি মূলধন মানে একবারে যে আমার ফর্মুলাটা ছিল সেটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন মানে সুদ এবং আসল মিলে একবারে চলে আসবে। সো p * 1 + r টু দি পাওয়ার n, তাহলে সে মূলধন কত? 5200 টাকা। আর এখানে p এর ভ্যালু স্কয়ারটাকে 1% ভাগ দিয়ে দিন, তাহলে হচ্ছে p এর ভ্যালুটা চলে আসবে। বুঝতে পারছেন? ভাইয়া আরেকবার একটু বলবেন, কারণ কথাটা কাট কাট করে আসতেছিল, প্লিজ আরেকবার একটু রিপিট করেন ম্যাথটা। কত টাকা 2 বছর ধরে জমা রাখলে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন মিলে 5200 টাকা হবে। ঠিক আছে, তো চক্রবৃদ্ধি মূলধন মানে কিন্তু আমি এই ফর্মুলা দিয়ে যে রেজাল্টটা পাই সেটাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন, এবং সেই চক্রবৃদ্ধি মূলধন কত? 5200 টাকা। তাহলে 5200 ইকুয়ালস টু p * 1 + r টু দি পাওয়ার n। বুঝতে পারছেন? তাহলে 5200 ইকুয়ালস টু সেই মূলধন কত সেটা তো আমি জানি না, তাহলে p 1 + r, আর কত? এই যে 8%, সেই 8%টাকে আমি কি 8/100 আকারে লিখতে পারি। তাহলে আপনার ক্যালকুলেশন সুবিধার্থে একবার এটাকে ওই 8/100 এই আকারেও কিন্তু লিখে ফেলতে পারেন যদি চান। 8/100, আর n কত? n হচ্ছে কত বছর? 2 বছর। তো দেন আপনার জাস্ট ক্যালকুলেট করবেন, 4 দিয়ে ভাগ দিলে উপরে 2, এখানে আসবে 25, তারপর লসাগু করবেন। 25 একে 25 আর 2 কত? 27। তো 27/25 হোল স্কয়ার, এটা এর পাশে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গিয়ে শুধু p এর ভ্যালুটা হচ্ছে বের করবেন। এটা হচ্ছে কাজ। বুঝতে পারছেন এবার? জি ভাইয়া। ওকে, শেষে একটা ম্যাথ, এটা ওই লাভ ক্ষতির ম্যাথে আর কি আবার চলে আসছে, দিকে হয়তো কপি পেস্ট হয়। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের ক্লাস, রিভিশন ক্লাস যেটা। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? আপনাদের কি পড়ানো ক্লাস আছে এবার? জি ভাইয়া, 10টায় ক্লাস আছে। ওটা তো আলাদা লিঙ্কে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ওই দিনের মতোই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু অলরেডি 2টা হচ্ছে, আমি যদি একটু সামারি দেই, আমাদের হচ্ছে যে 2টা রিভিশন ক্লাস হইলো। এই 2টা রিভিশন ক্লাসে আমরা পাটিগণিতের মধ্যে যে যে টপিক গুলো ছিল সেই পাটিগণিতের টপিক গুলো শেষ করা ট্রাই করছি। আপনাদেরকে যদি একটু যে রুটিনটা দেখাই, যে আমরা হচ্ছে এইভাবে মোটা, দেখতেছেন না ওয়ার্ড ফাইলটা? একটা ওয়ার্ড ফাইল কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। লেখা, হ্যাঁ। এই যে দেখেন, সংখ্যা ধারণাতে শুরু করে আজকে এই সুদ আসল পর্যন্ত কিন্তু আমাদের শেষ। তো এই ছিল হচ্ছে আমার পাটিগণিতের মধ্যে মোটা দাগের টপিক গুলা।
পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে বীজগণিতে ঢুকবো। পরের ক্লাসে আমরা ট্রাই করবো মান নির্ণয় থেকে শুরু করে উৎপাদক বিশ্লেষণ, লসাগু গসাগু, অনুপাত, মানে বীজগণিতের ক্ষেত্রে যে অনুপাত সমানুপাত আর কি, সরল সমীকরণ, দ্বিপদী সমীকরণ এবং অসমতা, এই টপিকগুলো সম্পর্কে আপনাদেরকে একটু রিভাইজ করে দেওয়ার বীজগণিতের মেইন টপিক। তারপরের দিন সূচক লগারিদম থেকে ধরে অন্যয় ফাংশন, দুইটা ধারা এবং জ্যামিতির প্রিলিমিনারি টপিকগুলো আমরা একটু টাচ করব। তাহলে হচ্ছে আমাদের 4টা ক্লাস হয়ে যাবে। আর ফাইনাল 5 নম্বর ক্লাসটাতে হচ্ছে আমরা বাকি যে পরিমিতি, ত্রিকোণমিতি এবং জিওমেট্রিক, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, এগুলো যেগুলো বাকি থাকবে এগুলো হচ্ছে আমরা কভার দেব। সো তাহলে হচ্ছে আপনাদের টোটাল একটা রিভিশন হয়ে যাবে আর কি। ওকে, আই গেস কারো আর কোনো প্রশ্ন নাই। তো আপনারা 2টা রিভিশন ক্লাস মিলে যদি আগেরটা কেউ মানে রিভাইজ নাও করে থাকেন, অবশ্যই 2টা ক্লাস মিলে একবারে টপিকগুলো কিন্তু গো থ্রু করবেন। কারণ একটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়লে খুবই ইজি লাগে অঙ্কগুলো, কিন্তু একসাথে যখন অনেকগুলো চ্যাপ্টার আসে তখন আসলে উইদিন টাইম মিলানোটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। তো আপনারা রিভিশন গুলো খুব মানে টাইমলি দিবেন, প্রত্যেকটা সাবজেক্টই যাতে টাইম মেনটেন করে অ্যান্সার করতে পারেন আর কি। ঠিক আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে আমি তাহলে এন্ড করে দিচ্ছি মিটিং। বেস্ট অফ লাক।